শুরু করলাম। সুমন ভাই, হ্যালো হ্যাঁ, রফিক ভাই বলেন। ভাই। ওই জুমে আপনার ফ্রি আইডিতে তো 45 মিনিট থাকে না টাইম। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি যখন মিটিংটা শিডিউল করবেন, ধরেন এইটা হইলো 9টা থেকে ফোর্সে 9টা 45 পর্যন্ত। হ্যাঁ। আপনি যদি আরেকটা মিটিং শিডিউল করেন 9টা 40 থেকে ধরেন নেক্সট 45 মিনিট পর্যন্ত, দেন আবার ধরেন 5 মিনিট হাতে রেখে আবার করলেন, এরকম হলে কিন্তু সেশনটা ডিসকানেক্ট হয় না, ওই একই মিটিং আইডিতেই কন্টিনিউয়াস চলতে থাকে। এখন আমার কি করতে হবে তাহলে? ওই যখন মানে শিডিউলটা করবেন হ্যাঁ। ব্যাক টু ব্যাক, এটা যখন শেষ হবে, ধরেন 9টা থেকে এটা 9টা 45-এ শেষ হবে, তাহলে 40 থেকে আপনি আরেকটা মিটিং ক্রিয়েট করবেন, একই একই ইয়াতে আপনার আইডি থেকে আরেকটা মিটিং ক্রিয়েট করবেন 45 মিনিটের জন্য। এখন করলে হবে? এখন করলে আর হবে না, এখন করলেও হওয়ার কথা, তবে এটা আমি টেস্ট করি নাই, ওটা টেস্টেড, যেটা আমি বলছি সেটা টেস্টেড। মানে আমি এখন যদি আসসালামু 10:40 আলাইকুম। থেকে ওয়ালাইকুম সালাম 10:40 থেকে এখন যদি একটা শিডিউল করি তাহলে কি হবে? হ্যাঁ, এখন হওয়ার কথা, আসলে যদি ওভাবে হয় এটাও হওয়ার কথা। আমার মনে হয় শিডিউলটা করে ফেললে ভালো হবে, মনে হয় ডিসপ্লেক্ট হবে না। এর আগে আমি করছি, ভাইয়া এরকম হয়নি। ভাইয়া লাস্ট কবে করছেন জুমে এই কাজ? এটা তো তাও মনে হয় বছর খানেক হবে। ওরে না, সব বাদ করে দিছে, অনেক কিছু সব লক চেঞ্জ হয়ে করে গেছে। দিছে, সব লক। ইভেন আমার আইডিতে এখন 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 আপনার ফ্রি ভার্সনে লাইসেন্স মানে রানিং অবস্থায় মিটিং রানিং অবস্থা আগে যেটা হইতো, ফ্রি ভার্সনে মিটিং রানিং অবস্থায় লাইসেন্স সেট করলে অটোমেটিক্যালি আনলিমিটেড হয়ে যেত, কিন্তু এখন ওগুলো হয় না, ওগুলো সব আরে এখন ফিক্স হয়ে ইভেন গেছে। কেউ একজন মিটিং শিডিউল করছে ফ্রি ভার্সনে, ওই মিটিং এ পেইড একজন কাস্টমার যদি জয়েন করতে অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে, তাও টাইম এক্সটেন্ড হয়ে যেত। এখন হয় না। আচ্ছা যাই এখন হোক, হয় না, এখন ওই যে যেমন তাহলে অনেক কিছু ইনস্ট্রাকশন চেঞ্জ কি? করছে। ইনস্ট্রাকশন আছে ইন কেস যদি আমি 10:40-এর আগে শেষ করতে না পারি, তাহলে আপনারা রিকানেক্ট হয়ে যান সেম মিটিং আইডিতে। ঠিক আছে, সেম মিটিং আইডিতে আবার রিকানেক্ট হয়ে যায়। আমি চলো তো সেম মিটিং আইডিতে আবার জয়েন করলে আবার 40 মিনিট পাবো না? কমে আসবে, পার্সেন্টেজ কমে আসে। আচ্ছা দেখা যাক, আমরা শুরু করব তাহলে সেম মিটিং হ্যাঁ, আইডিতে আবার জয়েন করে যাব। এটা হলো ইনস্ট্রাকশন। ওকে, লেটস বিগিন। আজকে প্রথমত আপনাদের আমি অনেকের জন্য, বিশেষ করে নোমান ভাইকে দেখতেছি এবং আরো অনেকেই আছে এখানে, ইনক্লুডিং আমাদের অলমোস্ট সবাই, হাফিজ ভাই, অয়ন্দর ভাই বা রফিক ভাই যে আছেন, অনেকের জন্য হয়তোবা এইটা অতটা ইনফরমেটিভ হবে না। এখন কথা হচ্ছে যে বিগিনিং তো বিগিনিং, আর ট্রেনিং তো ট্রেনিং, তাই না? সো আমি শুরু করি আগে এজেন্ট আমরা। লার্নিং এর কোনো শেষ নাই, লার্নিং এর কোনো শেষ না, নাই। আমি প্রথমত হচ্ছে যে আমরা বিগিনার হিসাবে শুরু করতেছি, সো দেখি না আমরা মানে কত দূর এক্সপ্লোর করতে পারি। তো আমরা বেসিক্যালি হচ্ছে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা সার্ভার, স্টোরেজ, ব্যাকআপ, এই এরিয়াতে আমাদের এক্সপার্টাইজ হওয়ার জন্য যেই টেকনোলজিগুলো জানার দরকার বা আমরা যেই কম্পোনেন্টসগুলো নিয়ে কাজ করি, ওগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা করে করে আমি আগামী 4-5 দিন ডেলিভার করবো, হয়তো একদিন পর পর। তো আমি আগে থেকেই মোটামুটি একদিন আগে আমি মোটামুটি আপনাদেরকে শিডিউল বলে দিব। আমার টার্গেট থাকবে আজকে তো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এইভাবে একদিন পর একদিন পর রাত 10টার দিকে ইয়েগুলা করা, সেশনগুলা করা। টপিকস একটু পরে দেখলে বুঝে যাবেন। মোস্টলি বড় দাগে হলো সার্ভার অ্যান্ড কম্পোনেন্টস, স্টোরেজ টাইপস, কম্পোনেন্ট, ব্যাকআপ, এন্টারপ্রাইজ সলিউশনের মধ্যে এখানে যেমন এসডিডিসি, সিস্টেম সেন্টার, ভিডিআই, এগুলা ওইভাবে লার্জ স্কেলে কমপ্লিট করা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ এতটা একজনের পক্ষে ডেলিভার করা মুশকিল। ঠিক আছে, বিশেষ করে এসডিডিসি যেগুলো সলিউশন আছে, ভিস্যান, স্টোরেজ, আমি এগুলা ডিসকাস করতে পারি কিছু টপিকস নিয়ে, বাট ট্রেনিং এর মতো ফুল কোর্স ডেলিভার করাটা মুশকিল আমার জন্য, একটু মুশকিল। তো তবুও আমি কিছু দূর টাচ করে যাবো, ডিরেক্টরি সার্ভিস, ভার্চুয়ালাইজেশন, এসডিডিসি, ভার্চুয়াল ডেস্কটপ, এরপরে সিস্টেম ম্যানেজমেন্ট, সিস্টেম সেন্টার সুইট এর প্রোডাক্টগুলোর কাজ কি, এগুলা। এছাড়া ক্লাউড টেকনোলজিস, অ্যাটলিস্ট অ্যাজিওর কিছু দূর ট্রাই করার চেষ্টা করবো, কিছু দূর আপনাদের অ্যাজিওরের অরিয়েন্টেশন করাবো। কন্টেনারাইজেশন আপ টু ডকার, কুবারনেটিস বা টানজুর কিছু জিনিস ডিসকাস করব। ডকার টকার এগুলাতে প্র্যাকটিক্যালি অত আমি এখনো অতটা এগোই নাই, সো এখানে শুধু ডিসকাশন থাকবে। আর ডেভঅপস সিআই/সিডি-তে আমি একজনের সাথে কথা বলছি, উনি যদি ডেলিভার করতে রাজি হয় তাহলে হয়তো আমরা কুবারনেটিস রিলেটেড কিছু সলিউশন আমরা ডেভঅপস সিআই/সিডি এখানে কভার করব। অ্যানসিবল যদি উনি পারে, অ্যানসিবল, টারাফর্ম, এগুলা কিছু জিনিস কভার করার চেষ্টা করব।
নিচে ডেভঅপস এবং কন্টেনারাইজেশন, এখানে আমরা একটু ভেরিয়েবল রাখি যে আমরা এইটা যদি আমরা সিচুয়েশন তৈরি হয় করতে পারি তাহলে করব, ঠিক আছে। এই হলো আমাদের প্ল্যান। এর মধ্যে সার্ভার স্টোরেজ ব্যাকআপ, এন্টারপ্রাইজ সলিউশন, ক্লাউড সার্ভিসেস এগুলো ডেলিভার করা আমার জন্য খুব সহজ। এগুলার আমার প্রিপারেশনও আছে, আমি আপনাদের ডেলিভার করতে পারবো। বাট এক্সপেকটেশন লেভেলটা একটু আপাতত একটু ব্যালেন্স রাখেন, যে এখানে হয়তো হাই লেভেলের আমাদের ডেমনস্ট্রেশন করাটা মুশকিল, বাট আমরা কভার করার চেষ্টা করবো যতটুকু পসিবল আমাদের পক্ষে। তো আজকের স্লাইডে আমার এন্টারপ্রাইজ সার্ভার এবং সার্ভার রিলেটেড ওরিয়েন্টেশনের কিছু দূর কভার করতে পারবো, কারণ আমি চাই না যে একেবারে জয়েন করছেন খালি হাতে যেন আমার সেশন শেষ হয়ে যায়। যদি ইন কেস আজকে আমরা কভার করতে না পারি তাহলে আমরা নেক্সট ডেতে আবার সেম টপিকস নিয়ে শুরু করব। দেখি আমার কি ওকে, দুইটা রেকর্ডিং এ চলতেছে। আর কারো যদি স্পেসিফিক কোনো টপিকস ব্যাপারে জানা থাকে বা ইনক্লুড করতে চান আমাকে মেসেজ দিয়ে বলতে পারেন, তাহলে আমরা হয়তো ওগুলা নিয়ে একটু ডিসকাশন হবে। হাই লেভেল আমি আগে বলছি যে প্র্যাকটিক্যাল মুভ করার মতো সিচুয়েশন সবকিছুতে হবে না, কিছু জিনিস দুসাটা বিএমডিএম ডিপ্লয় করে দেখানো, উইন্ডোজ বেস সার্ভিস, লিনাক্স বেস সার্ভিস, সেগুলো আমরা ডিসকাস করতে পারি। বাট ওভারঅল একেবারে সার্ভার পাওয়ার অন করা বা প্রিপেয়ার করা, ম্যানেজ করা, এগুলা আমাদের এখন ওইভাবে অ্যাক্সেস নাই, আমরা ওইভাবে অত সময় নিয়ে দেখাতে পারবো না। আমি একটা ল্যাব শুরু করলে আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে শুধু ল্যাবটা মানে কিছু দূর রেডি আপনাদের কমপ্লিট একটা জিনিস দেখাতে। সো অতটা আমি ট্রাই করব, বাট দেখা যাক। ওকে, মাইক তো অফই ছিল, মাইক অন করে তারপর নয়েজ করার কি দরকার ছিল? আচ্ছা, তাহলে সার্ভার টেকনোলজি নিয়ে আজকে আমরা একটু কিছু কথাবার্তা বলি। আমার তো স্ক্রিন তো আপনাদের ভিজিবল হচ্ছে, তাই না? স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে সার্ভার কি জিনিস? What is server? Server is computer that provides services for other computers connected to it via network. তাহলে নেটওয়ার্ক থ্রু, নেটওয়ার্ক বলতে আমরা এটা বলতে পারি কেবল, ওয়াইফাই অথবা যে কোনো সেলুলার নেটওয়ার্কে কানেক্টেড কম্পিউটারকে সার্ভিস দেয় এরকম একটা কম্পিউটার। তাহলে সার্ভার কিন্তু আরেকটা ক্লায়েন্ট সাইড কম্পিউটারকে সার্ভিস দেয় এমন ডিভাইসই সার্ভার। আমরা ফু দিলাম আমার সার্ভার চলবে, ব্যাপারটা কিন্তু তা না, তাই না? কোন একটা সার্ভার থেকে আমরা কোন একটা সলিউশন সার্ভিস নিতে গেলে একটা ওয়েবসাইট, ওয়েব অ্যাক্সেস অথবা ইমেইল সার্ভিস, ফাইল সিস্টেম অথবা যে কোনো ডাটাবেস সিস্টেম আমরা অ্যাক্সেস করি আরেকটা কম্পিউটার ডিভাইস দিয়ে, ইদার তো মোবাইল ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার, ক্লায়েন্ট সাইড অপারেটিং সিস্টেম, যেটাই হোক। তাহলে সার্ভার হলো আমাদের যে আমার নেটওয়ার্কে কানেক্টেড অন্যান্য ক্লায়েন্ট সাইড কম্পিউটারকে সার্ভিস দেয় এরকম ডিভাইস। ডায়াগ্রাম আমরা যেটা বুঝাইছি, সার্ভার যে সার্ভিস দেয় ক্লায়েন্টদেরকে, তাই না? করতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট কম্পিউটারস। এটা এখানে এইচপির কিছু সার্ভারের পোর্টফোলিও দেওয়া আছে। এগুলো মূলত যে আপনার টাওয়ার সার্ভার, হাইপার কনভার্জ ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের ব্লেড নোড, র্যাক সার্ভারস। এখানে ডেলের কিছু সার্ভার আমাদের, ফর এক্সাম্পল আমি পিকচারাইজ করার জন্য চেষ্টা করছি। টাওয়ার সার্ভার, তারপরে ব্লেড নোড, এগুলো হচ্ছে মডিউলার, তারপরে র্যাক বেস, এখানে আবার এটা স্টোরেজ ডিভাইস, এগুলো হলো র্যাক সার্ভার। ইভেন ট্যাবলেট কম্পিউটারও অনেকের ক্ষেত্রে অনেকের আছে। টাওয়ার সার্ভার বেসিক্যালি আমরা হাতের কাছে পাই এরকম 3 রকমের, টাওয়ার, র্যাক, মডিউলার, এরকম হয়। তো মডিউলারের মধ্যে আবার এইচসিআই মডিউলারও আছে, এইচসিআই বেস সার্ভারও আছে, সেটা আমি ডিসকাস করছি সামনে স্লাইডের মধ্যে। মূলত আমরা 3 রকমের সার্ভার পাই, টাওয়ার, র্যাক, মডিউলার। টাওয়ার সার্ভার এরকম পিসির মতো আমরা জানি। এই ধরনের সার্ভার আমরা কোথায় প্লেস করি? এই ধরনের সার্ভার আমরা প্লেস করি এমন ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার, এমন নেটওয়ার্কে বা এমন অফিস সাইটে বা ব্রাঞ্চ সাইটে বা বিজনেস লোকেশনে যেখানে আমাদের ডাটা সেন্টার ফ্যাসিলিটিস অত ভালো ডেভেলপ করা নাই, লাইক পাওয়ার, কুলিং, মনিটরিং সবকিছু এত ভালো ডেভেলপ করা না, যেখানে আমাদের কন্টিনিউয়াস অথবা 24/7 আপনার কুলিং এর ফ্যাসিলিটিস নাই, বা এই ধরনের ক্ষেত্রে আমরা মোস্টলি টাওয়ার সার্ভার ইউজ করি। টাওয়ার সার্ভারগুলোর ভিতরে ইনবিল্ড, এগুলোর ভিতরে ফ্যান এবং এয়ার সার্কুলেশন ভালো থাকে, এবং আপনার এই চ্যাসির যে এদের যে বডি ক্যাসিং এর ডিউরেবিলিটি অনেক ভালো থাকে। আপনার এই যে বলে ডাস্ট, এয়ার, এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য। আর অনেক ক্ষেত্রে আমরা টাওয়ারে
সার্ভারের এই আপনার হার্ড ডিস্ক এক্সট্রা স্টোরেজ ডিভাইসও বেশি ইনক্লুড করতে পারি, বা অন্যান্য পেরিফেরালস গুলা বিশেষ করে পিসিআই ডিভাইসেস রেগুলার র্যাক সার্ভার থেকে অনেক বেশি ইনস্টল করা যায় এবং ম্যানেজ করাটা অনেকটা ইজি, বা এটা ডিউরেবিলিটি বেশি যেখানে আমাদের ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ভালো না ওইরকম, এবং লো ডেনসিটিতে আমরা দিব যেখানে আমাদের খুব বেশি সার্ভারের দরকার নাই, এমন লোকেশনে আমরা টাওয়ার বেস সার্ভারগুলো দিব। এখানে আমি এমনিতে ফর এক্সাম্পল ডেল ইএমসির কিছু টাওয়ার সার্ভার দেখাই দিচ্ছি, কিন্তু মডেল টডেল বলা নাই। এটা এইচপিরও আছে, আমরা আরো ডিফারেন্ট ব্র্যান্ডের লেনোভোর বা সুপার মাইক্রোটেকেরও দেখি, আইবিএম এরও আছে। আমরা ডেল ইএমসি অথবা এইচপির এই ধরনের সার্ভারই বেশি আমাদের, বা লেনোভো সার্ভারই আমরা আমাদের হাতের সামনে বেশি আসে। এরপরে র্যাক বেস সার্ভার, যেগুলো আমাদের র্যাকে মাউন্ট করা হয়। এখানে ফর এক্সাম্পল ডেল ইএমসির একটা R740 টাইপের সার্ভারের ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দেওয়া আছে, যেখানে ফ্রন্ট প্যানেলে ব্রেজেল লাগানো আছে বলে হার্ড ডিস্কগুলো ঠিক মতো দেখা যায় না, বাট ভিতরে এগুলো সব হার্ড ডিস্ক। এখানে পাওয়ার বাটন আছে, বিজিএ, ইউএসবি পোর্ট, যেগুলো আমরা বুট করার জন্য, ওএস দেওয়ার জন্য, বুটেবল মিডিয়া ইউজ করার জন্য। তারপরে এখানে একটা ফ্ল্যাট প্যানেল থাকে, অনেক সময় এলসিডি প্যানেল থাকে। আবার সার্ভারের পাওয়ার অন স্ট্যাটাস বা এরর ওয়ার্নিং স্ট্যাটাস আমরা এখান থেকে দেখতে পাই। এছাড়া কুইক সিঙ্কিং অনেক মডিউল থাকে, এখানে সবকিছু দেখানো হয়নি। এরপরে সার্ভারের পিছনের দিক থাকে অনেক সময় কিছু সার্ভারে ওএস দেওয়ার জন্য, উইন্ডোজ বা লিনাক্স ওএস দিব, সে ওএস এর জন্য আলাদা 2টা বা 4টা হার্ড ডিস্ক পেয়ার পিছনের দিক থেকে দেওয়া থাকে। এগুলাতে শুধু ওএস দিব, মিনিমাম ক্যাপাসিটির হয়তো 400 বা 500 জিবির করে মিরর ড্রাইভ, মানে 2টা ড্রাইভ দেওয়া থাকে, যেগুলোকে আমরা রেইড 1 বা মিরর করে তারপরে আমরা ওএস দিব। আর ইউজেবল বিজনেসের যে অ্যাপ্লিকেশনস আছে বা স্টোরেজ আছে, বিশেষ করে আমাদের ফাইল সার্ভার হোক বা কোনো ভার্চুয়ালাইজেশন সলিউশনের সার্ভার, যে বিজনেস ট্রানজেকশনাল অথবা ইউজেবল স্টোরেজ, সেগুলো সামনের দিকের প্যানেলে থাকে। তো সাধারণত ন্যাস টাইপের ডিভাইসের এরকম ওএস এর জন্য আলাদা 2টা বা 4টা হার্ড ডিস্ক পিছনের দিকে দেওয়া থাকে। আর পিছনের দিকে মোস্টলি সার্ভারে কি থাকে, আমাদের নেটওয়ার্ক পোর্ট থাকে বা ইউএসবি, সামনে যে ইউএসবি পোর্টগুলো থাকে পিছনে ইউএসবি পোর্টের ইউজিবিলিটি একই, জাস্ট আমাদের প্রয়োজনে আমরা ইউজ করতে পারি। বিজিএ থাকে, সিরিয়াল অ্যাডাপ্টার থাকে। আর এটা হলো আমাদের কনসোল বা ম্যানেজমেন্ট ইন্টারফেস। এটা ডেলের ক্ষেত্রে আইড্র্যাক, এইচপির ক্ষেত্রে আইএলও বা এরকম ম্যানেজমেন্ট, যেটা দিয়ে সার্ভার ম্যানেজ করা যায় রিমোট থেকে। আর এগুলো হচ্ছে আমাদের সার্ভারের অ্যাজ এ নেটওয়ার্ক ট্রাফিক এর জন্য আমরা 1 গিগাবাইট বা 10 গিগাবাইট বা 20 গিগাবাইটের কপার বা ফাইবার চ্যানেলের অ্যাডাপ্টার হতে পারে। আর পাওয়ার সাপ্লাই পিছনে এখানে 1100 ওয়াটের ডুয়াল রিডান্ডেন্ট হট প্লাগেবল পাওয়ার সাপ্লাই দেখ আছে। এটা 550 হতে পারে, 800 হতে পারে, 900 হতে পারে, 900 ওয়াটের হতে পারে। এখানে 1100 ওয়াটের ডুয়াল পাওয়ার সাপ্লাই দেয়া আছে। তো এগুলাই মোস্টলি এন্টারপ্রাইজ গ্রেড একটা র্যাক সার্ভারের মধ্যে থাকে। এগুলো আমার পার্ট বাই পার্ট আবার সামনে স্লাইড আছে, যেগুলোতে খুলে দেখানো আছে। অত কমপ্লেক্স কিছু ইনক্লুড করি নাই, কারণ ডে ওয়ানে প্রথম দিন যারা এগুলো ইভ্যালুয়েট করতেছে তাদের জন্য প্রথম দিনে অনেক কিছু ডিসকাস করা মুশকিল, বা অত কিছু মনে রাখতে পারবে না। ওইরকমই র্যাক সার্ভারকে যখন আমরা উপরের তার কাভারটা খুলে ফেলি, র্যাকের উপরে যে আপনার কাভারটা থাকে ক্যাসিং, সেই ক্যাসিং এর কাভারটা খুলে ফেললে আমরা ভিতরের দিকে দেখি, ভিতরে ইন্টারফেস পুরোটা জুড়ে মাদারবোর্ড, এবং সেই মাদারবোর্ডে এটা যে মডেলের 2U র্যাক সার্ভার বা 1U র্যাক সার্ভার, এটাতে ডুয়াল প্রসেসর অ্যাটাচ করা যায়। এটা প্রসেসরের উপরে হিট সিঙ্ক, এই দুটো হচ্ছে প্রসেসরের উপরে হিট সিঙ্ক। এটি হিট সিঙ্ক খুলে ফেলার পরে ভিতরে আমরা প্রসেসর প্লেস করা দেখবো। আর মাঝখানে যে প্যারালালি যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে মেমোরি, এগুলাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম বলি। বাট আমরা যখন সিস্টেম যারা অ্যাডমিনিস্ট্রেশন করি, আমাদের ল্যাঙ্গুয়েজ হবে, আমরা কম্পিউটারে আমরা মেমোরি ইউজ করি। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপারেশনের জন্য ওএস লোড বা পারফরমেন্সের জন্য আমরা মেমোরি ইউজ করি। তো এখানে এই দিকে 6টা, উপরের দিকে 6টা, আর মাঝখানে 12টা স্লট আছে। এখানে সাধারণত ম্যাক্সিমাম সার্ভারের ক্ষেত্রে এমন হয় যে ডুয়াল প্রসেসর যখন থাকে তখন এই প্রসেসরের দুই দিকে 6 6 12টা, এই সার্ভারের জন্য 6 6 12টা, এইদিকে 6টা, এইদিকে 6টা এই প্রসেসরের জন্য মেমোরি। আবার অপোজিট এরকম উপরের দিকের প্রসেসর যেটা আছে তারও উপরের দিকের এবং নিচের দিকের অর্ধেক পোর্শন তার জন্য। এটা হচ্ছে মেমোরি প্লেসমেন্টের জন্য। বাট মেমোরি প্লেসমেন্টের কিছু গাইডলাইন আছে। এখানে আমাদের সার্ভারে যখন আমরা কেসিং এর কভারটা খুলবো, তখন আমরা এই যে উপরে এখানে একটা পিকচার গাইডলাইন আছে, এই গাইডলাইনের মধ্যে মেমোরি প্লেসমেন্টের রুল বলা আছে। মেমোরির কয়েকটা
রুলে রান করে, যেমন এরর কারেক্টিং মোড, অপটিমাম মোড, এরকম কিছু মোড আছে এখানে লেখা থাকে। এই মোডগুলা এখন মুখস্থ করলে অনেকের জন্য দুর্বোধ্য হবে, একটু পড়ে নিতে হবে, বা সার্ভার যখন সামনে পাবেন তখন পড়ে নিয়ে ডেলের সার্ভারের সাথে বা এইচপি সার্ভারের সাথে বা যে কোনো এন্টারপ্রাইজ গ্রেড সার্ভারের সাথে যে ম্যানুয়াল আসে ম্যানুয়ালে বলা থাকে। তো ইসিসি মোড বা অপটিমাম মোডের জন্য এখানে মেমোরির সিকোয়েন্স বলা থাকে, যে এক ঘর খালি রেখে প্লেস করতে হবে নাকি শুরু থেকে শেষ পর্যন্ত একে একে প্লেস করা যাবে, খালি রাখবে কোন দিকে, এটা এই মেমোরির প্লেসমেন্টের গাইডলাইন এখানে নাম্বার দিয়ে বলা থাকে। আপনি যখন যেই মডেলে যেই রুলে সেট করবেন সেই অনুসারে হবে। সাধারণত এগুলো আমরা কি করি, আমরা একসাথে সার্ভারে লোড করে যতটুকু 128 জিবি, 64 জিবি বা 256 জিবি মেমোরি যেভাবে বলি, ওই এরর কারেক্টিং মোডে বা অপটিমাম মোডে সার্ভার ম্যানুফ্যাকচারাররা পাঠিয়ে দিয়ে আমরা সেভাবে ইউজ করি। সাধারণত 90% কেসে আমরা এগুলো চেঞ্জ করি না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন স্পেশালাইজড সফটওয়্যার চালাবো, লাইক ইন মেমোরি সিস্টেম বা ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট অথবা স্পেশালাইজড সফটওয়্যার যেখানে ক্লাস্টারে পার্টিসিপেট করবে এবং ওখানে মেমোরির প্লেসমেন্ট বা মেমোরি প্লেসমেন্ট রুলের কোনো ডিপেন্ডেন্সি আছে, ওইসব ক্ষেত্রে আমাদের হয়তো গাইডলাইন ফলো করতে হবে যে ওকে এইটাকে মেমোরি প্লেসমেন্টটা কোন রুলে হবে, অপটিমাম হবে না ইসিসি মোডে হবে। তখন আমরা সেই রুলে মেমোরি কার্ড সেট করি। কখন আমরা এইসব রুল চিন্তা করব, যখন আমার নাম্বার অফ এই স্লটের থেকে মেমোরি কার্ড অনেক কম হবে, তখন আমরা কোন রুলে সেট করব। আর যদি আমার নাম্বার অফ স্লটের সবগুলা স্লট 100% ফুল হয়ে মেমোরি কার্ড প্লেস করা থাকে, তখন কোনো রুলের কথা চিন্তা করে লাভ নাই, বলে যান সব স্লটে মেমোরি দিয়ে দেন, ঠিক আছে। যখন আমাদের স্লট কম হবে তখন আমরা মানে জোড় বিজোড় মেমোরি বসানোর ক্ষেত্রে কি করব, কিভাবে প্লেসমেন্ট করব, সেই প্লেসমেন্টের গাইডলাইন এখানে বলা আছে। আর এইগুলো হচ্ছে ফ্যান, এই ফ্যানগুলো দিয়ে চ্যাসিসের ভিতরে আমাদের এয়ার ফ্লো হয়। আর এগুলো তো হার্ড ডিস্ক বাইরের পজিশন, হার্ড ডিস্ক প্লেস করা আছে দেখা যায়। আর তারপরে নিচে পাওয়ার সাপ্লাই আছে। এছাড়া এটা হচ্ছে মেইন বোর্ডের আদার অন্যান্য পেরিফেরাল। এখানে আমরা আর যদি পিসিআই কার্টার যেগুলো ইনস্টল করে সেগুলো এই পাশে দিয়ে ইনস্টল করা হয়, পরবর্তীতে কেসিং লাগালে দেখা যায়। এটা হলো ইন্টারনাল একটা সার্ভিস, সার্ভার যখন আমরা খুলি তখন দেখি। এখানে ভিতরে অনেক সময় এনভিএমই বা অন্যান্য পিসিআই অ্যাডাপ্টার ডিরেক্টলি বাসে অ্যাটাচ করার ব্যবস্থাও থাকে। এখানে অনেকটা সিম্পলিফাই করা হয়েছে, শুধু সিমোসের ব্যাটারিটা দেখা যায়। সিমোস হলো আপনার এই মাদারবোর্ডের লাইফ ধরে রাখার জন্য, এটা টাইম ধরে রাখার জন্য একটা সার্কিট, সেটার ব্যাটারি এটা। সার্ভার মোটামুটি আমরা এই কম্পোনেন্টগুলো থাকে, এই যে রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই, এই ফ্যানগুলা, তারপরে মেমোরি কার্ড প্লেসমেন্ট ছোট ছোট করে, তারপরে সিপিইউ থাকে, সিপিইউটা এখানে অবশ্য খুলে দেখায়নি। আর এগুলো হচ্ছে যদি ইনকেস আমরা গ্রাফিক্স কার্ডটা ইউজ করি, গ্রাফিক্স কার্ড সার্ভারের ফ্রন্ট প্যানেলে যদি ডিস্ক বসানো থাকে তাহলে ডিস্ক, আর ডিস্কে যে ব্রেজেল এটা খুলে ফেললে ডিস্কগুলো সুন্দর মতো দেখা যায়। এই ডিস্কগুলোকে আমরা এখানে যে একটা ক্লিপ থাকে, ক্লিপটা টিপ দিয়ে তারপর টান দিয়ে বের করে আনতে পারি, আবার চাপ দিয়ে বসাই, টিপ দিয়ে ক্লিপটা লাগিয়ে দিলে হার্ড ডিস্ক আটকে যায়। এন্টারপ্রাইজ গ্রেড এসব সার্ভারে যারা আইটিতে খুব বেশি নলেজ রাখে না তাদের জন্য ম্যানেজ করা খুব সহজ, শুধু একবার দেখাই দিলেই হয়, কারণ এগুলা এমন ভাবে ডিজাইন করা থাকে, ইভেন হাই লেভেলের টেকনোলজিগুলো ভার্চুয়ালাইজেশন, এসডিডিসি, এসডিএন অথবা কমপ্লেক্স নেটওয়ার্ক বা কমপ্লেক্স সিস্টেমে সবসময় যত উপরের দিকে হাই লেভেলে আসবেন তত জিনিসগুলো ইজি হয়ে যায় এবং ভুল করার সম্ভাবনা কম থাকে। কিন্তু একটাই শুধুমাত্র আমাদের এখানে ব্যারিয়ার, সেটা হচ্ছে যে আমাদেরকে ওই টপিকস গুলা বা ওই এরিয়াগুলাকে একটু এক্সপিরিয়েন্স করতে হবে, একটু পড়তে হবে, পড়ে ওই মাইলস্টোন গুলো অ্যাচিভ করতে হবে। আমরা যতদিন পর্যন্ত না পড়বো ততদিন পর্যন্ত আমাদের এই কমপ্লেক্স এরিয়াগুলো জানা হবে না। একটা হচ্ছে পড়া, কাজ করা, এগিয়ে যাওয়া। যত আমরা হাই লেভেলের টেকনোলজি নিয়ে কাজ করব, যত হাই লেভেলের টেকনোলজি আছে ওগুলা আমরা প্রথম যখন কম্পিউটার শিখছি বা একেবারে নিজেদের পার্সোনাল ল্যাপটপ ডেস্কটপ ম্যানেজ করতেছি, এইসব থেকে আরো সহজ উপর এন্টারপ্রাইজ গ্রেডের বা হাই লেভেলের টেকনোলজি যেগুলো আছে। এখন সহজ করার জন্য কি করতে হবে, আমাদেরকে সহজ করার জন্য টেকনোলজিগুলোকে আগে পড়ে শিখে গ্রেভ করে নিতে হবে, আগে বুঝে নিতে হবে। তো এই এন্টারপ্রাইজ গ্রেডের সব সার্ভার, ডাটা সেন্টার ম্যানেজমেন্ট এগুলা কিন্তু রিলেটিভলি ইজি। বড় কঠিন কাজগুলো আমরা অলরেডি আমাদের লাইফে করে আসছি, যেমন ইন্টারমিডিয়েটে লেখাপড়া করে, ইন্টারমিডিয়েট গ্রেডের এডুকেশন ওয়ান অফ দ্য টাফেস্ট জব ইন আওয়ার লাইফ। আমরা যখন ওই লেভেল পার করে ফেলি, এরপরে ব্যাচেলরে বা মাস্টার্সে শুধু জাস্ট 4 বছর একটু কনসিস্টেন্সি ধরে রাখা, সামনে আপনার কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আছে ওগুলা সময় মতো পড়ে রাখা, শিখে নেওয়া, এক্সাম আসছে পরীক্ষা দিয়ে পাস করে নেওয়া, বা ভালো রেজাল্ট করতে হলে আর একটু ডেডিকেশন দিয়ে ভালো করে পড়ে নেওয়া,
বাট ইন্টারমিডিয়েট বা মেট্রিকে যেরকম আমাদেরকে আমরা একটা জিনিস বুঝি না, আমাদের বুঝাই দিতে হয় এবং কষ্ট করে বুঝতে হয়, শিখতে হয় এবং মুখস্থ করতে হয় বসে বসে কষ্ট করে, এতটা আমাদের ব্যাচেলর বা মাস্টার্সে করতে হয় না। এরপরে প্রফেশনাল লাইফে যখন হাই লেভেলের টেকনোলজি নিয়ে কাজ করি, এই হাই লেভেলে যত টেকনোলজি আছে এগুলাকে আসলে ইজি করে ফেলা হয়েছে, এগুলো আমরা কাজ করতে গেলে দেখবো ইজি। এর মধ্যে এইসব টেকনোলজিতে আপনার স্যান স্টোরেজ টেকনোলজিতে গেলে স্যান জোনিং বলে একটা কনসেপ্ট আছে, স্টোরেজ এরিয়া নেটওয়ার্কে সুইচের মধ্যে জোনিং করা হয়। ওটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ওয়ান অফ দ্য টাফেস্ট জব। কিন্তু যদি বলেন যে আসলে কতটা টাফ, সেটা হচ্ছে আপনার হাতে একবার করতে হবে জিনিসটা, আপনি একবার হাতে করলে দেখবেন যে জিনিসটা খুবই সহজ। কনসেপ্টটা কেউ একজন যে জানে বুঝে ভালো করে বুঝে দিতে পারলে ইজি। এরপরে আমি আর কোনো জিনিসকে অত কঠিন পাইনি, সবকিছু রিলেটিভলি ইজি। জাস্ট আমাদের কষ্ট করে 10-12 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা 25 ঘন্টা 24 ঘন্টা স্টাডি আছে অথবা বই আছে, কিছু বই পুস্তক এগুলো পড়ে নিতে হবে, ব্যাস পড়া হয়ে গেল, বোঝা হয়ে গেল, শেষ। লাইফে ওই জিনিস ওই টপিকসটা একবারই আপনার পড়তে হবে, এরপরে দিয়ে আপনি যা দেখবেন তারই বেসলাইন থেকে কিছু আপডেটেড 5% 10% আপডেট আসে, এর বাইরে কিছু না। এই হলো সার্ভারের কম্পোনেন্ট। একটা র্যাক বেস সার্ভারের কম্পোনেন্ট কি থাকে, আমরা সাধারণত মার্কেটে যে ধরনের ডিভাইস পাই, আমরা মোস্টলি কাজ করি ডেল, এইচপি, লেনোভো এগুলা নিয়ে। ডেলের 2U র্যাক সার্ভার গুলাকে সাধারণত এই যে আর দিয়ে, ডেল পাওয়ার 8 সার্ভার বলে এগুলা, আর দিয়ে হয়। আর 740 আর 640 এই ধরনের সার্ভারগুলো, 740 সার্ভারগুলো 2 ইউনিট র্যাক সার্ভার 2U মানে হচ্ছে রিলেটিভলি 2 ইঞ্চি হাইটের, আর 1U মানে হচ্ছে 1 ইঞ্চি হাইটের মতো। 1 ইঞ্চি থেকে এগুলো একটু কম বেশি হয়, এটার একটু ইউনিট বলে একটা মেজারমেন্ট আছে, বাট এটা রিলেটিভলি 1 ইঞ্চির মতোই। লেনোভোর ক্ষেত্রে এগুলো থিং সিস্টেম SR650, এটা ডেলের R70 অর ইকুইভ্যালেন্ট টাইপ অফ সার্ভার। এইচপির ক্ষেত্রে এইচপির 2U র্যাক সার্ভারগুলোকে প্রোলিয়ান্ট DL সিরিজের বলে এগুলো। এই সার্ভারের নাম এগুলো মনে রেখে খুব একটা লাভ নেই, কাজ করতে গেলে বুঝলেই হলো। বাট এখানে আমি জাস্ট এক্সাম্পল রাখলাম আর কি। 2 ইউনিট র্যাক সার্ভারগুলো সাধারণত ডেলের এরকম হয়, এইচপির গুলার প্রোলিয়ান্ট ল্যাব DL সিরিজের নাম দিয়ে হয়, লেনোভোর গুলা থিং সিস্টেম দিয়ে হয়। এই ডেলের আবার টাওয়ার সার্ভার গুলা টি দিয়ে হয়, IBM এর গুলা প্রোলিয়ান্টের আবার ওগুলার নাম আমার আসলে মনে নাই। থিং সিস্টেমেরও আমার টাওয়ার সার্ভার গুলার নাম ওইরকম থিং সিস্টেম দিয়ে হয়, বাট মডেল গুলো আমার খুব বেশি আমার মুখস্থ থাকে না, আমরা ডাটাশিট দেখে কাজ করি। আর সার্ভারের পিছনের এই এগুলো আমরা দেখাইছি, এগুলা 1U র্যাক সার্ভারের ক্ষেত্রে কেমন হয়। 1U র্যাক সার্ভারের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই থাকে, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে আমরা চাইলে এডিশনাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাটাচ করতে পারি, USB ম্যানেজমেন্ট বা এডিশনাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার, BGA, সিরিয়াল পোর্ট এরকম থাকে। খুব বেশি যেহেতু জায়গা নাই, এখানে খুব বেশি কম্পোনেন্ট অ্যাড করার সুযোগ নেই। PCI স্লট খালি আর স্লট আছে, চাইলে আমরা ফাইবার চ্যানেল অথবা ইথারনেট বেস মডিউল অ্যাটাচ করতে পারি, অথবা যদি কারো গ্রাফিক্স অথবা অন্যান্য PCI দরকার হয় সেক্ষেত্রে। সাধারণত সার্ভারে গ্রাফিক্স হয় না, বাট হয় না বলতে মানে জেনারেল পারপাসে লাগে না। কেউ যদি HPC অথবা আপনার ওই বিগ ডাটা অ্যানালিটিক্স, AI, মেশিন লার্নিং টাইপের সলিউশন ইমপ্লিমেন্ট করে, সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে দরকার হয়। সাধারণত র্যাক সার্ভারগুলোকে আমরা এভাবে যে সার্ভারের র্যাক আগে এই ব্রেজেল দুই দিকে, ব্রেজেল এরকম দুইটা ইয়ের মতো, এগুলাকে ব্রেজেল বলে, এগুলা সেট করা হয়। এটা হচ্ছে র্যাক মাউন্ট কিট, আমরা ব্রেজেল র্যাক মাউন্ট কিট দুই পাশে ইয়ে করি, অ্যাটাচ করি নিয়ে আগে, এরপরে সার্ভারটাকে এই কার্টের মধ্যে বসায় দিয়ে সুন্দর মতো প্লেস করে ভিতরে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ব্রেজেল তো সামনে বসে, এটা হচ্ছে আমাদের র্যাক মাউন্ট কিট। এগুলো মাউন্ট করার পর দিয়ে সাধারণত সার্ভার এরকম দেখা যায়। আমরা যে কোনো সার্ভারকে যখন র্যাকের মধ্যে যখন সার্ভার মাউন্ট করি, তখন আমরা খেয়াল করি যে স্টোরেজ ডিভাইসগুলো যেন নিচের দিকে থাকে, কারণ স্টোরেজ ডিভাইসে হার্ড ডিস্ক থাকে অনেক বেশি। হার্ড ডিস্কের ডেনসিটি বেশি হওয়ার কারণে ওই সার্ভারগুলো বা স্টোরেজ ডিভাইসগুলো ভারী হয়। তো আমরা যদি কোনো র্যাক যখন রেডি করি, তখন ওই কোম্পানিতে স্টোরেজ ডিভাইস আসার সম্ভাবনা থাকলে 2-3 বছরের মধ্যে আমরা আগে থেকেই নিচের দিকে একটা বড় অ্যামাউন্টের মানে 8-8, 16 অথবা 6-6, 12 ইউনিট পর্যন্ত খালি রেখে দিই, এরপরে দিয়ে সার্ভারগুলো মাউন্ট করি। আর মাঝখানে যদি স্পেস থাকে তাহলে মাঝখানে আমরা এইভাবে একটা KVM কনসোল সেট করে নিই। এটা হচ্ছে মনিটরের মতো, টান দিলে সামনে বের হয়ে এসে তারপর মনিটরের মতো বাইরে আমরা রাখতে পারি। KVM কনসোলটা আমাদের হাইট অনুসারে, হাত এবং বুকের মাপ অনুসারে আমরা সেট করি। আর স্টোরেজের জন্য নিচে জায়গাটা মানে স্টোরেজ যদি ইমিডিয়েটলি থাকে, স্টোরেজটাকে আমরা নিচে মাউন্ট করে দিই, আর নাহলে স্টোরেজের জন্য জায়গা নিচে খালি রেখে দিই, যদি আমাদের সম্ভাবনা থাকে যে আগামী 6 মাসের মধ্যে স্টোরেজ পারচেজ করতেছি আমরা। আর যদি
কোম্পানির প্ল্যান বেশি মানে আরো বেশি হয় যে এক্সটেন্ডেড হয় যে ওকে যখন স্টোরেজ ডিভাইস আসবে তখন আলাদা র্যাক কিনবে, সেই ক্ষেত্রে আমরা প্ল্যান করতে পারি একেবারে সার্ভার শুরু থেকেই নিচে প্লেস করে দিতে পারি। এটা কেন বলতেছি, কারণ অনেক সময় সার্ভার একটা মাউন্ট করা হয়ে গেলে যখন বিজনেস অ্যাপ্লিকেশন রান করা শুরু করে তখন সার্ভারকে আবার পাওয়ার অফ করে তারপরে রিঅর্ডার করাটা মুশকিল, সেই কারণে। বাট করা তো যায়, ডাউন টাইম একদিন নিয়ে বা 2 ঘন্টা 3 ঘন্টা ডাউন টাইম নিয়ে সব রিঅর্গানাইজ করা যায়। অনেক কোম্পানি প্রোডাকশন অ্যাপ্লিকেশন চালালে ডাউন টাইমটা ক্রিটিক্যাল হয়ে যায়, সেই কারণে মানে আমরা আগে থেকে প্ল্যান করি আর কি, স্টোরেজ ডিভাইস থাকলে নিচে অথবা না থাকলে খালি রাখি। আর যখন র্যাকে কিছু স্পেস রয়ে যায় তখন আমরা এডিশনাল এরকম ব্লক পাওয়া যায়, ব্লকগুলো কিনে বা র্যাক যাদের থেকে নিচে তাদের থেকে কন্ট্যাক্ট করে ব্লকগুলো আমরা দিয়ে দিতে পারি। এগুলো দিয়ে দিলে কি হয়, ধুলাবালি একটু কম যায় আর কি, এই কিছু না। তো দিস ইজ হাউ ডাটা সেন্টার ম্যানেজ করি। একটা র্যাক আমরা যখন র্যাকে সার্ভার মাউন্ট করি তখন পিছনের দিকে অর্গানাইজেশন এরকম থাকে আর সামনের দিকে থাকে এরকম। সামনের দিকে দেখেন এখানে কিছু ফ্রি আছে, দুই দিকের কভার আছে, আমরা কভারগুলো খুলে ফেলা আছে এদিকে জাস্ট বোঝানোর জন্য। আমি এমন পিকচার নিচ্ছি যেটাতে দেখানো যায় যে সার্ভার আমরা বেসিক্যালি মাউন্ট কিভাবে করি। তো অনেক সময় এখনকার মডার্ন ডাটা সেন্টারে কি করে, যেই সার্ভারের যেই র্যাকের মধ্যে সার্ভার থেকে সেই র্যাকেই সুইচ মানে নেটওয়ার্কিং ডিভাইস গুলাও টপ অফ দ্য র্যাক উপরের দিকে রাখার ব্যবস্থা করে। আগে জামানায় এরকম রাখতো না, আগে র্যাক এক সার্ভারে আর নেটওয়ার্ক আরেক সার্ভার, সরি সার্ভারে এক র্যাকে আর নেটওয়ার্ক কম্পোনেন্ট গুলো আরেক র্যাকে দিত। এখন বেশিরভাগ অর্গানাইজেশন বা লার্জ অর্গানাইজেশন যারা প্ল্যান করে নেটওয়ার্ক, তারা ওই র্যাকের পাওয়ার পুলিং গুলা ওই র্যাকের মধ্যেই রাখে, প্রত্যেকটা র্যাকের ইন্ডিভিজুয়াল প্ল্যান করে। তো ওখানে টপ অফ দ্য র্যাকের এক্সেস সার্ভারের ফার্ম সুইচ গুলা ওই র্যাকের উপরে টপ অফ দ্য র্যাকে রেখে দেয়, র্যাকের টপেই রাখে। তো সার্ভার আমরা মাউন্ট যখন করবো তখন একটু অর্গানাইজ হতে ক্লিন পরিষ্কার করে পারপাস অনুসারে আমরা সার্ভারগুলোকে র্যাকে প্লেস করব। আর এরপরে যখন আমরা র্যাকে যখন সার্ভার মাউন্ট করব এরপর কেবলিং করব, তখন আমরা কেবল টাইপ অনুসারে অথবা ইউজেজ অনুসারে আমরা কেবলকে অর্গানাইজ করবো। যেমন দেখেন পিছনের দিকের এই সুইচটা, এখানে নেটওয়ার্ক সুইচ সম্ভবত র্যাকের পিছনের দিকে নেটওয়ার্ক সুইচ আছে, সুইচের দুই দিকে থেকে গিয়ে দুই সার্ভারের মধ্যে অর্গানাইজ করে, যে দিক থেকে গেলে কেবল অর্গানাইজ করা যাবে সেভাবে অর্গানাইজ করে সুন্দরভাবে আপনার কেবলিং করা আছে। এবং পাওয়ার সাপ্লাই দেখেন, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট আলাদা আলাদা পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট আছে, যেখান থেকে পাওয়ার নিয়ে রিডান্ডেন্ট পাওয়ার সব সার্ভারের মধ্যে এবং নেটওয়ার্ক সুইচে দেয়া আছে। এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখলাম। এরপরে আসেন আমরা ব্লেড সার্ভার, ব্লেড বা মডিউলার সার্ভার। যেটা মডিউলার সার্ভারের ক্ষেত্রে কি হয়, একটা বড় ব্লেড সার্ভারগুলোর ক্ষেত্রে একটা বড় চ্যাসিস থাকে, এগুলা সাধারণত 8 ইউনিট 12 ইউনিট বা 16 ইউনিটের হয়, মানে 8 ইঞ্চির 12 ইঞ্চির বা 16 ইঞ্চির এরকম চ্যাসি হয়। এটা পুরাটাকে একটা ব্লেড চ্যাসিস বলে। এটা র্যাকের মধ্যে এরকম র্যাকের মধ্যে মাউন্টেড থাকে, বাট র্যাকের বড় একটা জায়গা নিয়ে নেয়। এই চ্যাসিস গুলোর ভিতরে ইটসেলফ নেটওয়ার্ক পাওয়ার এবং অন্যান্য আইও কন্ট্রোলার ডিভাইস গুলা চ্যাসির মধ্যেই থাকে, বাট মেমোরি এবং প্রসেসরটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডিউলের মধ্যে থাকে। এই ছোট 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 সার্ভার যেরকম, এগুলা যদিও ছোট দেখায় কিন্তু একটা 2U বা 1U সার্ভার থেকে কম পাওয়ারফুল না। এবং এন্টারপ্রাইজ গ্রেডস যে আমরা প্রসেসর জিওন প্রসেসর গুলা দেখি, সেই প্রসেসর গুলাই ভিতরে ইনক্লুডেড হয়ে আসে। এটা সুপার মাইক্রো একটা চ্যাসি, যেখানে আমরা দুই রোতে সার্ভার দেখি। তো ব্লেড নোড সাধারণত এরকম হয়। এখানে দেখেন দুই রকমের ব্লেড নোড আমরা দেখতেছি। একদিকের হইছে পুরা চ্যাসির জুড়ে একে একে ব্লেড নোড সেট করা আছে। এখানে অবশ্যই এগুলা খালি, প্রথমটাতেই শুধুমাত্র একটা র্যাক মানে একটা ব্লেড নোড আছে, আর এখানে সবগুলাই ফুল আছে। তো যখন আমাদের টপ টু বটম পুরাটা মিলে একটা ব্লেড নোড হয় বা চ্যাসি ওরকম হয়, তখন এটাকে আমরা ফুল হাইটের ব্লেড বলি। এগুলো প্রত্যেকটা ফুল হাইট, চ্যাসির টপ টু বটম ফুল হাইটের এগুলা। আর এগুলা এখানে দেখেন দুই কলামের মধ্যে অর্ধেক অর্ধেক হাইটের, এই জন্য এই ব্লেড নোড গুলাকে আমরা হাফ হাইট বলি, হাফ হাইটের। ব্লেড সার্ভার সাধারণত এরকম হয়। এখানে কি হয়, পাওয়ারটা ওই ব্লেডের মধ্যে দেওয়া থাকে। ব্লেড সার্ভারের ক্ষেত্রে কি হয়, পাওয়ার তারপরে ফ্যান কুলিং বা অন্যান্য নেটওয়ার্ক এই পেরিফেরালস গুলা সবগুলা একসাথে চ্যাসির মধ্যে যায়, কিন্তু ওই প্রত্যেকটা ব্লেড নোডের নিজস্ব হার্ড ডিস্ক এবং নিজস্ব প্রসেসর এবং মেমোরি তার নিজের মধ্যে মডিউলের মধ্যেই থাকে। এবং ব্লেডের চ্যাসির সামনে একটা এরকম একটা এলসিডি প্যানেলের মতো থাকতে পারে, যেখানে কিছু ইনফরমেশন দেখা যেতে পারে এবং অপারেট করা যায়, কিছু স্ট্যাটাস দেখা যায়। আবার
এই চ্যাসির কানেক্ট করার জন্য ম্যানেজমেন্ট কনসোলও থাকে। এখানে এই যে নেটওয়ার্ক পোর্টগুলো আছে, এগুলো আছে কনসোল। এগুলো জাভা বেসড অথবা এইচটিএমএল বেসড কনসোলে ব্রাউজার থেকে অ্যাডমিনিস্ট্রেটররা তাদের ল্যাপটপ ডেস্কটপ থেকে আইপি থ্রু অপারেট করার ক্ষেত্রে কি করে, তারা ইদার তো কোনো একটা ব্লেড নোডকে শাটডাউন দেয়, রিস্টার্ট মারে বা ইনস্টল করে, অথবা কোনো হার্ডওয়্যার প্রবলেম হলে মনিটর করতে পারে। সবগুলা চ্যাসি ম্যানেজমেন্টের জন্য আমরা ইউজ করতে পারি। এখানে চ্যাসি ম্যানেজমেন্ট নেটওয়ার্ক আলাদা আছে। আবার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল দেখেন এখানে নেটওয়ার্ক পোর্ট সুইচের মতো একেবারে ডেডিকেটেড নেটওয়ার্ক পোর্ট আছে। তো বাই ডিফল্ট কি হয়, বাই ডিফল্ট এই পোর্টগুলা স্লট অনুসারে, পজিশন অনুসারে কোন কোন পজিশনে কোন সার্ভার আছে সেই পজিশন অনুসারে ম্যাপ করা থাকে এগুলো। বাট আমরা চাইলে এইগুলাকে দুই বা চারটা, দুইটা বা চারটা বা তিনটা পোর্ট মিলে অ্যাগ্রিগেট করে আইও অ্যাগ্রিগেট করতে পারি, এবং সেই আইও অ্যাগ্রিগেট করে আমরা টিমের মতো বা বন্ডিং করে করে সার্ভারের সাথে ইউজ করতে পারি, যেন লোড ব্যালেন্স করা যায় বা হাই অ্যাভেলেবিলিটি অ্যাসিওর করা যায় চ্যাসি লেভেলে। তো এই ধরনের কিছু প্রোগ্রামিং বা ম্যানেজমেন্ট আমরা চ্যাসির ভিতরে গিয়েও করতে পারি। এই ধরনের ম্যানেজমেন্ট আমরা চ্যাসির ভিতরে গিয়েও করতে পারি, ঠিক আছে। আবার ইন্ডিভিজুয়াল সার্ভারকে আমরা চাইলে ম্যানেজ করতে পারি। ওকে, তাহলে ব্লেডের ক্ষেত্রে আমরা চ্যাসি ম্যানেজমেন্ট এবং চ্যাসির ভিতরে থাকা সার্ভার, ইন্ডিভিজুয়াল সার্ভার ম্যানেজমেন্টেরও অপশন থাকতে পারে, জাভা বেস বা এইচটিএমএল বেস কনসোল দিয়ে আমরা ম্যানেজ করতে পারি। এটা হচ্ছে ব্লেড সার্ভারেরই আরেক টাইপ। এগুলা 2 ইউনিট র্যাক সার্ভারের মতোই, বাট এটা ডেলের একটা FX2 সিরিজের চ্যাসি, যেখানে 4টা পর্যন্ত হাফ হাইটের মানে ব্লেড নোড সেট করা যায়। তার ইন্ডিভিজুয়াল স্টোরেজও থাকতে পারে, আবার নিজের সিপিইউ মেমোরিও আছে ভিতরে। আমরা এগুলো ওপেন করলে যে ক্লিপ আছে, ক্লিপ এটাকে টান দিয়ে এটাকে সরে এটা তুললে তারপর টান দিলে বের হয়ে আসে। এই চ্যাসির ভিতরে 4টা করে নোড দেওয়া আছে, এবং এগুলা ডিফারেন্ট মডেলের এই ব্লেড নোড পাওয়া যায় মার্কেটে ডেলের। এগুলার ক্ষেত্রে আমরা এগুলার আবার সুন্দর হয়েছে, বিউটি হয়েছে এগুলার ভিতরে আপনার নেটওয়ার্ক কাস্টমাইজ করা যায়, ভেরি হেভিলি কাস্টমাইজেশন করা যায় নেটওয়ার্ক অ্যাডাপ্টার। বাই ডিফল্ট সার্ভারের সাথে 2 সেট অফ পেয়ার্স, 2 সেট অফ আইও মডিউল চলে আসে নেটওয়ার্কের জন্য, রিডান্ডেন্ট 4টা পোর্টের জন্য প্রতি সার্ভারে। বাট আমরা চাইলে FC ফাইবার চ্যানেল বেস অ্যাডাপ্টার আরো বেশি, আরো মানে স্টোরেজ অ্যাক্সেসের জন্য এক্সট্রা অ্যাডাপ্টার অ্যাটাচ করতে পারি, এবং রিডান্ডেন্ট পাওয়ার। এগুলা নরমালি এর আগের যে ব্লেড নোডগুলো আছে এই বড় চ্যাসি, এগুলাতে যেরকম এনভায়রনমেন্ট খুবই কমপ্লেক্স, এই ব্লেড নোডগুলোর এনভায়রনমেন্ট কিন্তু অত কমপ্লেক্স না। বাট এখানে ফ্যান্টাস্টিক একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই অ্যাডাপ্টারগুলো, এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারগুলো আছে, এগুলা ল্যান অন মাদারবোর্ড সাপোর্টেড, মানে এগুলাকে ল্যান অন মাদারবোর্ড সেট করা আছে। বাই ডিফল্ট আমরা সবগুলা অ্যাডাপ্টারগুলোকে টিমিং করতে পারি, বন্ডিং করতে পারি, বা ইন্ডিভিজুয়াল ম্যাপ করা থাকে। এখানে 2টা মডিউল সেট করা আছে আইও মডিউলের, 2টা থেকে যেহেতু সার্ভারের মধ্যে 4টা মাত্র ব্লেড নোড পসিবল, প্রত্যেক সার্ভারে 2টা করে, উপর থেকে 2টা নিচে থেকে 2টা করে বাই ডিফল্ট সার্ভারে অ্যাভেলেবল হয়ে যায়। বাট আমরা এগুলাকে কাস্টমাইজ করে মানে সবগুলাকে অ্যাগ্রিগেট করে বন্ডিং করে তারপরে অ্যাভেলেবল করাতে পারি। তাতে আমাদের ইন্টারফেস কোনো কারণে যদি একটা ইন্টারফেস ডাউন হয়ে যায়, 2টা ইন্টারফেস ডাউন হয়ে যায়, কোনো সার্ভার ডিসকানেক্ট থাকতে পারবে না। তো এই ধরনের অ্যাগ্রিগেশন বা আইও ম্যানেজমেন্ট বা আইও অ্যাগ্রিগেশন পসিবল হয় এই সার্ভারগুলোতে। এগুলার ভিতরে আপনার প্রোগ্রামেটিক্যালি SSH করে অথবা এই যে CMC কনসোলার মডিউল দিয়ে কানেক্ট করেও ভিতরে কাজ করা যায়, মানে প্রোগ্রাম এগুলাকে কাস্টমাইজ করা যায়, ভেরি হেভিলি কাস্টমাইজ করা যায় এবং খুব হাই পারফর্ম করে। আর ব্লেড সার্ভার মানে বুঝুন, যেহেতু এর ভিতরে ডেনসিটি অনেক বেশি, যেহেতু যদিও সাইজে ছোট, কিন্তু প্রত্যেকটা নোডের ভিতরে 2টা করে সিপিইউ রান করতেছে। তার মানে এতটুকু ছোট জায়গাতে আমরা 2U এক সার্ভারে সাধারণত 2টা প্রসেসর রান করতে দেখি 2U একে, আর এখানে 2U এক সাইজের 4টা ব্লেড নোড রান করে, তাহলে এর ভিতরে 8টা প্রসেসর আছে। তো কোনো কারণে যদি ডাটা সেন্টার ঢোকেন, এই সার্ভারগুলোর পিছনে গেলে বা ব্লেড সার্ভারের পিছনে গেলে কিন্তু শক লাগবে, এগুলা থেকে প্রচন্ড তাপ উৎগীরণ হয়, কারণ এর ভিতরে অনেকগুলো সার্ভার এবং অনেকগুলো প্রসেসর রান করে। তো যেসব ডাটা সেন্টারে ব্লেড সেট করা আছে বা ব্লেড সার্ভার আছে, বুঝবেন যে ওই ডাটা সেন্টারে আপনার কুলিং, বিশেষ করে কুলিংটা ভেরি প্রায়োরিটাইজ, ভেরি হাই কুলিং ব্যবস্থা করা থাকে। এই হলো এগুলার শুনবা একটু, এখানে আমার কিছু জানার আছে। এই ব্লেডের যে 4U যে ব্লেড বললেন,
হ্যাঁ, এগুলোতে আপনার কেমন কি মানে হিটের রেঞ্জ কেমন, কত ডিগ্রি থাকে average? রেঞ্জ এগুলা শুধু একটা নোট দিয়ে শুধু চ্যাসিটা কিনবেন, হ্যাঁ একটা নোট দিয়ে যদি চ্যাসি কিনেন তাহলে হ্যাঁ কমপক্ষে 12, বুঝছেন, কমপক্ষে 12। কমপক্ষে 12। হ্যাঁ, এবং একটা ফুল যদি লোড করে নেন এবং মেমোরি যদি 256 বা 512 করে নেন পার নোডে, হ্যাঁ, ফুল লোডেড নিলে এটা একটাই হবে 40। একটা 40 না, মানে এরকম কি নাই যে দুইটা প্লেট দিয়ে করা যায় না নাকি? না, একটা করে করা যায়। অনিয়ন একটা করে না? হ্যাঁ, মানে একটা করেও পসিবল, আপনি দুইটা তো মানে পসিবলই, আপনি তিনটাও পসিবল, চারটা তো মানে সর্বোচ্চ চারটাই পসিবল। আচ্ছা, মানে দুইটা লাগানো থাকবে, দুইটা কেস দেওয়া থাকবে, অপশনাল, লাগাইলে পরে আমি চাইলে নিতে পারবো না? না না, কোনটা লাগানো থাকে না, আপনি যেভাবে অর্ডার করবেন সেভাবে আসবে আপনাকে। ধরেন হচ্ছে আমি আমি টু 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 ব্লেডের নিলাম, হ্যাঁ, দুইটা হ্যাঁ, দুইটা নিলাম, দুই ব্লেড, সেক্ষেত্রে দুটো দাম খালি তো থাকবে, কমবে হ্যাঁ দুটোতে চারটা। মডিউল লাগানো থাকবে, খালি এখানে এই ব্ল্যাঙ্ক মডিউল আচ্ছা, লাগানো থাকবে। ধরেন আমার ধরেন হচ্ছে আমার যদি 256 মেমোরি দিয়ে নেই দুই ব্লেডে, তো এটা কি অর্ধেক অর্ধেক মেমোরি এভাবে করা যাবে, নাকি পুরোটা একটা মধ্যে থাকে, আপনি যেটা যত মেমোরি দিতে পারেন তত সেভ করা যায়, এরকম কিছু না নাকি? না না না, প্রত্যেকটা নোডের মেমোরি আলাদা আলাদা, প্রত্যেকের নিজের মেমোরি নিজের সাথেই, চ্যাসিসে মেমোরি থাকে না, বুঝতে পারছি, কারণ মেমোরি তো হচ্ছে বুঝতে পারছি, সিপিইউ দুই পাশে সেট করা থাকে না। বুঝতে পারছি। হ্যাঁ, এইটাতে কত মানে এক একটাতে কত লোড নেওয়া যায়, ম্যাক্সিমাম কত 256 নেওয়া যাবে এক একটাতে? এগুলোতে মেমোরি 2 টেরাবাইট পর্যন্ত, আমি যতক্ষণ ইউজ করছিলাম তখন 2 টেরাবাইট পর্যন্ত দেওয়া যেত। আপনার ব্লক সাইজ বাড়াই নিতে হবে আর কি, 64 বা 128 এরকম, এই তো হ্যাঁ, ওই চারটা দিলে স্টিক সাইজ। হুম। ওকে, এইগুলো আমাদের, আমরা দুই রকমের ব্লেড দেখলাম। এটা হচ্ছে এটা হচ্ছে আসলে ডেলের FX2 সিরিজের একটা মডেল নিয়ে আমি কথা বলছিলাম। এই তাহলে আমরা ব্লেড বা মডিউল সার্ভারের মধ্যে কম্পোনেন্ট কি থাকে, তার বিভিন্ন রকমের আইও ম্যানেজমেন্ট মডিউল থাকে, ইথারনেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, তারপরে ব্লেড নোড থাকে, পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, তারপরে এই যে রিয়ার চ্যাসিসে পাওয়ার ম্যানেজমেন্ট, পাওয়ার সাপ্লাই, তারপরে ফ্রন্ট চ্যাসিসের এই যে স্টোরেজ হার্ড ডিস্ক থাকে, তারপরে ব্লেড নোড থাকে, সার্ভার কম্পিউটার নোডগুলো থাকে। এই কম্পোনেন্টগুলো আমাদের মডিউলার সার্ভারের মধ্যে থাকে। মডিউলের মধ্যে আমরা দেখছি ব্লেড নোড FX2 সিরিজ দুই রকম দেখছি। এরপর আমরা হাইপার কনভার্জ ইনফ্রাস্ট্রাকচার বা HCI তে চলে আসি। HCI আমরা যে সার্ভার গতানুগতিক সার্ভার ইউজ করি সেটা থেকে একটু কনসেপ্টটা একটু আলাদা। এখানে একটু স্লোলি বুঝে জিনিসটা, যদিও জিনিসটা আরো অনেক কমপ্লেক্স কিছু মিন করে। তারপরে HCI হলো হাইপার কনভার্জ ইনফ্রাস্ট্রাকচার, যেখানে কম্পিউট, মেমোরি, স্টোরেজ এবং আপ টু সার্টেন লেভেলের নেটওয়ার্ক সিঙ্গেল বক্সের মধ্যে কম্প্যাক্ট করা থাকে। ঠিক আছে, কম্পিউট, মেমোরি, স্টোরেজ কম্প্যাক্ট করা থাকে, শুধু নেটওয়ার্কটা আমাদের কানেক্টিভিটির ইস্যু, যেটা নেটওয়ার্ক ডিভাইস লাগে, বাট স্যান স্টোরেজের যে নেটওয়ার্ক আছে সেটা সেই সমস্যাটা সমাধান করা থাকে। ঠিক আছে, x86 বেসড এনভায়রনমেন্ট, সাধারণত x86 কি আমরা বুঝি, এটা একটা HP এর HCI নোডের এক্সাম্পল দিলাম। এটা HCI নোডগুলো আমাদের রেগুলার 2U 4U র‍্যাক সার্ভারের মতোই হয়, বাট কম্পিউট, স্টোরেজ, মেমোরি এই সব কিছু কম্বাইন থাকে এরকম। ডেলের ক্ষেত্রে BX রেল সিরিজের মেশিনগুলো হলো HCI নোড। HCI তে কি হয়, HCI কেমন ট্র্যাডিশনাল কম্পিউটিং, দেখেন আমরা ট্র্যাডিশনাল এন্টারপ্রাইজ কিভাবে ডিজাইন করতাম, একটা স্টোরেজ মিডিয়া, স্যান স্টোরেজ মিডিয়া থাকতো, সেখানে ফাইবার চ্যানেল দিয়ে সার্ভার স্যান স্টোরেজ অ্যাক্সেস করতো, আবার সার্ভারের ল্যান নেটওয়ার্ক থাকতো আলাদা, যে নেটওয়ার্ক দিয়ে প্রোডাকশন নেটওয়ার্কে বিজনেস ইউজাররা কানেক্ট করতো, বা সার্ভাররা নিজেরা নিজেদের হাই অ্যাভেলেবিলিটি ডিজাস্টার রিকভারি সলিউশনের জন্য মাল্টিপল সার্ভার অ্যাগ্রিগেট করতো। তাহলে একটা হচ্ছে নেটওয়ার্ক, স্টোরেজ ডিভাইস আর সার্ভার। তাহলে কম্পিউট, নেটওয়ার্ক, স্টোরেজ, এটা ছিল ট্রেডিশনাল কম্পিউটিং বা ট্রেডিশনাল নন কনভার্জ ইনফ্রাস্ট্রাকচার। এরপর যখন কনভার্জ ইনফ্রাস্ট্রাকচার আমরা মুভ করছি, তখন কি হয়েছে, সব নেটওয়ার্কে স্টোরেজ নেটওয়ার্ক এই দুটা অ্যাগ্রিগেট হয়ে গেছে। নর্মাল নেটওয়ার্ক, স্টোরেজ নেটওয়ার্ক অ্যাগ্রিগেট হয়ে তারা চলে আসছে প্যারালালি অথবা সিঙ্গেল রোতে। কম্পিউট, নেটওয়ার্ক, স্টোরেজ সিম্পলিফাই হয়ে গেছে কনভার্জ ইনফ্রাস্ট্রাকচারে। কনভার্জের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের ট্রেডিশনাল নেটওয়ার্ক এবং ফাইবার চ্যানেল নেটওয়ার্ক এই দুটা অ্যাগ্রিগেট হয়ে গেছে, অ্যাগ্রিগেট হয়ে সিম্পল নেটওয়ার্কের দিক থেকে সিম্পলিফিকেশন হয়ে গেছে কনভার্জ ইনফ্রাস্ট্রাকচারে। যখন হাইপার কনভার্জে গেছি, তখন আমরা কি হয়েছে, এই যে স্টোরেজ এবং নেটওয়ার্ক বা স্টোরেজের জন্য স্পেসিফিকলি যে নেটওয়ার্কটা আছে
এইটা পুরোটা মিলে কোলাপস হয়ে কম্পিউট হয়ে সার্ভারের সাথে চলে গেছে। আর শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক যেটা আছে আমাদের, মানে ইউজেবল বিজনেসের প্রোডাক্টিভ নেটওয়ার্ক বা ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক, সেটা চলে গেছে উপরে। কারণ ওই অতটুকু নেটওয়ার্ক তো অ্যাটলিস্ট লাগবে সার্ভারকে নেটওয়ার্ক কানেক্ট করার জন্য, তাই না? সেই কারণে নেটওয়ার্ক আলাদা, বাট আমাদের স্টোরেজ স্পেসিফিক নেটওয়ার্ক এবং কম্পিউট, বেশ করে সিপিইউ মেমরি বা সার্ভার ওয়ার্কলোডস সবকিছু এক বক্সে চলে আসছে। এই আমাদের এই স্টোরেজ টেকনোলজিগুলা ইউজ করার জন্য আমরা এখন এই হাইপার কনভার্জ এনভায়রনমেন্ট ইউজ করার জন্য আমাদের ইউজেবল প্রোডাক্ট কি কি আছে, যেমন VMware এর vSAN SDDC ম্যানেজমেন্ট, অথবা মাইক্রোসফটের স্টোরেজ স্পেস ডিরেক্ট ইনক্লুডেড Hyper-V হোস্ট ক্লাস্টার, অথবা Azure Stack, OpenStack, এই ধরনের সলিউশন হয়ে গেছে এখন। হাইপার কনভার্জ ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি হয়, হার্ডওয়্যার, যেখানে আমাদের কম্পিউট স্টোরেজ সবকিছু একসাথে কোলাপস করা থাকে হার্ডওয়্যার ডিভাইস, সেই হার্ডওয়্যার ডিভাইসের উপরে কোনো একটা হাইপারভাইজার আসে, ইদার তো Hyper-V অথবা VMware vSphere অথবা হোয়াটএভার OpenStack এর বা ESX AVM এনভায়রনমেন্ট। সেই vSphere এর মধ্যে আমরা কি করি, vSAN এনাবল করি এবং এই স্টোরেজ ফুল তৈরি করি। স্টোরেজ ফুল কি, এই হাইপারভাইজার মেশিনগুলোতে, মানে ফিজিক্যাল মেশিনগুলোতে তাদের কম্পিউট মেমোরি ছাড়াও এডিশনাল স্টোরেজ ইনক্লুড করা থাকে, এডিশনাল স্টোরেজ মিডিয়া। এখানে দেখেন দুইটা করে তিনটা পেয়ার আছে, তিনটা পেয়ার অফ স্টোরেজ আছে। প্রথম দুইটা ধরেন হাইপারভাইজার ইনস্টল করছে, ওএস এর জন্য গেছে, বাকি চারটা করে সব মেশিনে চারটা করে ফ্রি হার্ড ডিস্ক রয়ে গেছে। এই ফ্রি হার্ড ডিস্ক গুলা দিয়ে আমরা একটা পুল তৈরি করব, স্টোরেজ পুল তৈরি করব, স্টোরেজ পুল, যেটা মাইক্রোসফটের Hyper-V দিয়ে তৈরি করলে হবে স্টোরেজ স্পেস ডিরেক্ট, VMware এর vSphere দিয়ে তৈরি করলে হবে vSAN। ওই স্টোরেজ গুলাকে আমরা দিয়ে আমরা একটা স্টোরেজ পুল তৈরি করব এবং এই স্টোরেজ পুলের মধ্যে আমাদের ওয়ার্কলোড গুলো রাখবো, লাইক ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্টে আমাদের VM গুলো রাখবো আমরা। তো কোনো কারণে যদি এখানে কোনো একটা নোড, হাইপারভাইজার নোড ফেল করে, তাহলে এই ফেইলারের এগেইনস্টে রিডান্ডেন্সি ফ্যাক্টর গুলো আমাদের এই স্টোরেজ পুলের মধ্যে পলিসি আকারে বলা থাকবে, যে কোন হার্ড ডিস্ক ফেল করলে, কতগুলো হার্ড ডিস্ক ফেল করলো, আমাদের এখানে VM গুলা, মানে আমাদের ওয়ার্কলোড গুলা, আমাদের সার্ভিস গুলা অ্যালাইভ থাকবে, কতগুলা ফিজিক্যাল নোড ফেল করলেও আমাদের সার্ভিস বা স্টোরেজ গুলো অ্যালাইভ থাকবে। এই এরকম পলিসি আছে, এগুলাকে বলে PFTT নাকি FTT, PFTT। এটা হচ্ছে ফল্ট টলারেন্স, কি বলে এটাকে, ফল্ট টলারেন্স ফ্যাক্টর আর কি, যেটাকে আমরা মিররে হতে পারে, যে আমি যদি একটা ধরেন এখানে একটা মেশিন তৈরি করলাম, সেই মেশিনটাতে বললাম যে ফল্ট টলারেন্স ফ্যাক্টর মিরর 1, তার মানে হচ্ছে আমি যদি মিররে 1 টলারেন্স ফ্যাক্টর দিই, তার মানে হচ্ছে যে ওই মেশিনটার মিরর হবে যেখানে একটা নোড ফেল করলো, ওই মিররের একটা নোড ফেল করলো VMটা লাইভ থাকবে। আমি যদি বলি যে মিরর বাট ফেইলার টলারেন্স ফ্যাক্টর হবে 2, তার মানে এই VM এর 3 কপি হবে, 3 কপির 3 নোডে যাবে, দুইটা নোড ফেল করলেও আমার VMটা লাইভ থাকবে। এটা হচ্ছে টলারেন্স ফ্যাক্টর যদি আমি 2 সেট করি। তো এটা হচ্ছে vSAN এর ক্ষেত্রে বলতেছি, vSAN এর ক্ষেত্রে টলারেন্স ফ্যাক্টর। আমাদের স্টোরেজ স্পেস ডিরেক্টের ক্ষেত্রে আমরা এই রেপ্লিকা, কি বলে আমরা এটাকে বলি আমরা RAID 1 এর দুটো মোড আছে না, RAID 1 এর, হ্যাঁ স্টোরেজ রেপ্লিকা না নাকি, না সেটা রেপ্লিকা, বাট স্টোরেজ রেপ্লিকা না। আমরা স্টোরেজ স্পেস ডিরেক্টরে যখন আমরা রেপ্লিকা তৈরি করি, মিরর বলি, তখন রেড বলা হয়, রেড 1 অথবা 5 এর ওয়ান ওয়ে টু ওয়ে মিরর, ওয়ান ওয়ে মিরর হলে ডাবল কপি হয়, টু ওয়ে মিরর হলে 3 কপি হয়। মানে আমি 100 জিবির একটা VM তৈরি করলাম, তো টু ওয়ে মিরর যদি করি সেটাকে, তাহলে 300 জিবি স্পেস নেবে, আর ওয়ান ওয়ে করলে 200 জিবি নেবে। তো আমরা যত ফ্যাক্টর সেট করব সেভাবেই। এরপরে VMware vSAN এর ক্ষেত্রে এখানে আবার একটু কিছু এডিশনাল ক্যালকুলেশন আছে, যেমন এই স্টোরেজের মধ্যে কম্প্রেশন, ডিডুপ্লিকেশন, এনক্রিপশন, এই পলিসিগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু শর্ত আছে। যদি আমার হাইপারভাইজারের সব নোডের স্টোরেজ যদি অল ফ্ল্যাশ হয়, সেক্ষেত্রে কম্প্রেশন, ডিডুপ্লিকেশন সাপোর্টেড হবে। আবার অল ফ্ল্যাশ হলে আমাদের RAID 5, RAID 6 টেকনোলজি ইউজ করে এখানে আমরা এই ভলিউম, এই স্টোরেজ ফুলটাকে ইউটিলাইজ করতে পারবো। বাট যদি হাইব্রিড হয়, যেমন আমার ক্যাশ টিয়ারে আছে SSD আর ক্যাপাসিটি টিয়ারে আছে আমার HDD বেস স্টোরেজ, এবং হাইব্রিড এনভায়রনমেন্ট যেখানে
এইচডিডি এবং এসএসডি এর কম্বিনেশন আছে। তো সেই ক্ষেত্রে আবার RAID 5 RAID 6 সাপোর্ট করবে না স্টোরেজ পুলটা, এবং আবার কম্প্রেশন ডিডুপ্লিকেশনও সাপোর্ট করবে না। তো এরকম কিছু জিনিস আছে। বাট HCI এনভায়রনমেন্ট হলো বেসিক্যালি আমাদের সিঙ্গেল বক্সে আমাদের স্টোরেজের নেটওয়ার্ক এবং কম্পিউট মেমোরি সিপিইউ সবকিছু কোলাপস করে। এবং HCI নোডগুলো সাধারণত কি হয়, সিঙ্গেল বক্সে সিনারিও তৈরি করা যায়, কিন্তু প্রোডাকশনে ইউজ করার জন্য মাল্টিপল, মানে মিনিমাম 2 বা 3 নোড বা 4 নোড বা 5 নোড 6 নোড 10 নোড এনভায়রনমেন্ট তৈরি করলে সুবিধা হয়। আর এগুলোর ক্ষেত্রে আমরা যে স্টোরেজ স্পেসের যে স্টোরেজের পুলটা পাই, এই পুলটা রেগুলার স্যান স্টোরেজ থেকে অন্তত 15-20 গুণ বেশি পারফর্মিং হয়, 15-20 গুণ বেশি হাই পারফরমেন্সিভ হয়। কারণ হলো এদের স্টোরেজের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা একই বক্সে থাকার কারণে শুধুমাত্র এই মেশিনদেরকে ডিরেক্টলি RDMA এনাবল নেটওয়ার্কে দিয়ে দিলে তারা সরাসরি এক মেশিন থেকে আরেক মেশিনের মেমোরিতে কোড রাইট করতে পারে অথবা ডাটা রাইট করতে পারে। তখন এদের স্টোরেজের যে ওভারহেড স্যান স্টোরেজের যে মাল্টিপাথিং এর কারণে অথবা ইয়ে করে, এখানে কি বলে আমরা মাল্টিপাথিং এর কারণে বেসিক্যালি স্টোরেজের যে ওভারহেডটা তৈরি হয় সেই ওভারহেডগুলো রিজলভ হয়ে যায়। এই কারণে HCI এনভায়রনমেন্টে বিশেষ করে vSAN বা স্টোরেজ স্পেস ডিরেক্টের ক্ষেত্রে vSAN এটা প্রুভেন টু বি হাই পারফর্মিং সলিউশন HCI এর ক্ষেত্রে। এগুলোর জন্য আমরা নিজেরা সার্টিফাইড অথবা স্পেক ফলো করে সার্ভার ডেভেলপ করতে পারি, মানে নিজেরা স্পেক তৈরি করতে পারি, অথবা ডেল, IBM, HP, হিটাচি বা লেনোভোর HCI সলিউশন আছে, মানে রেডিমেড বক্স আছে। এদার vSAN রেডি নোড অথবা হাইপার কনভার্জ ইনফ্রাস্ট্রাকচার রেডি নোড আছে, রেডি নোড কিনতে পাওয়া যায়। যেমন আমরা রেডি নোডের ক্ষেত্রে ডেলের দেখছিলাম, রেডি নোডের ক্ষেত্রে ডেলের এবং HP দেখছিলাম বক্স আছে, HP এর BX রেল দেখছি, আর HP না ডেলের BX রেল দেখছিলাম, আর HP এর আমরা এই যে HCI নোড দেখছি। এগুলা এগুলোর বাজেট প্যাকেজ কেমন ভাই? এগুলার বাজেট, এগুলা যেহেতু আপনার স্যানের মানে স্যানের প্রয়োজনীয়তা এলিমিনেট করে দেয়, মানে স্যানের দরকার হয় না এবং স্যান থেকে অনেক বেশি পারফর্মিং, এই কারণে এগুলার বাজেটটা একটু হাই হয়, সাধারণত 12-15 বা 18-20। আবার আপনি ক্যাপাসিটি যদি বেশি নেন, মেমোরি স্টোরেজ বিশেষ করে অল ফ্ল্যাশ নিলে বা অল NVMe অর ফ্ল্যাশ এনাবল নিলে সেক্ষেত্রে তো বুঝেনি স্কেলেবল। এবং হাইব্রিড পাওয়া যায় ওগুলো? হাইব্রিডই তো এতদিন পাওয়া যেত, কিন্তু এখন যেহেতু পারফরমেন্সটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, এই কারণে আমরা এনকারেজ করি যারা HCI সলিউশন আসবে তাদের SSD তে যান। কারণ SSD তে গেলে আপনি রেগুলার থেকে HCI নোডগুলোর বেনিফিট কি জানেন? বেনিফিট হচ্ছে আপনার সার্ভারের ডেনসিটি কমে ফেলে। আপনার এনভায়রনমেন্টে ধরেন একটা ডাটা সেন্টারে 40টা বা 50টা সার্ভার আছে, আপনি ওই 50টা সার্ভারের সাথে আবার হাই কনফিগার্ড 500 টেরাবাইটের আপনার 2 বা 3টা স্টোরেজ মিডিয়া দরকার হয়। তো ওই ধরনের এনভায়রনমেন্টে আপনি HCI এ 10টা নোড হলে, HCI 10 বা 15টা নোড হলে আপনার ওই 50টা সার্ভারের যে 50টা ডেনসিটি সার্ভারের যে অ্যামাউন্ট অফ ওয়ার্কলোড আপনি ইউজেবল ওয়ার্কলোড পেতেন, এখানে আপনি 15টা HCI নোডে তার 3 থেকে 4 গুণ বা 5 গুণ বেশি ওয়ার্কলোড পাবেন, এবং রিডান্ডেন্সি ফ্যাক্টর তৈরি হবে অতটা হাই, এবং পারফরমেন্স, অপারেশনাল এক্সেলেন্সি, ক্লাউড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে আপনার SLA সবকিছু মিট আপনার এখানে বেশি বেনিফিশিয়াল হয়, এবং ফিউচার রেডি এনভায়রনমেন্ট তৈরি হবে। কারণ ভবিষ্যতে তো আপনার ডাটা সেন্টারে র্যাক ম্যাক এরকম স্ট্যাটিক নোডগুলো ডেপ্লয়মেন্ট কমে যাবে, HCI দিকে চলে আসবে অথবা হাইব্রিড ক্লাউড এনভায়রনমেন্টে যাবে। আপনি যখন HCI এর এরকম রেডি এনভায়রনমেন্ট vSAN রেডি নোড বা HDDC স্ট্যাক ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনার হাইব্রিড ক্লাউড এনভায়রনমেন্ট তৈরি করা সহজ হবে। কারণ এটা আপনাকে একটা ডাটা সেন্টার, আপনার নিজের ডাটা সেন্টারে একটা ক্লাউড এনভায়রনমেন্ট দেয়। কারণ HCI নোডগুলোর একটা ম্যানেজমেন্ট কনসোল থাকে, ওই VMware vCloud ফাউন্ডেশন অথবা vCloud এই ধরনের সলিউশনগুলো সহ ইমপ্লিমেন্ট হতো। ওখানে আপনার সফটওয়্যার ডিফাইন্ড ডাটা সেন্টার স্ট্যাক সহ আসছে, HDDC স্ট্যাক সহ আসে, তো ম্যানেজমেন্টটা আগে থেকে আপনি অ্যাডভান্স হয়ে যেতে পারবেন। তো এগুলো হচ্ছে যে যারা বড় ধরনের ইনভেস্টমেন্টে প্ল্যান করে অথবা অ্যাটলিস্ট 10-12টা সার্ভার এট এ টাইম পারচেজ করতে প্ল্যান করে, তাদের ক্ষেত্রে আমরা বলেছি 10-12টা না, আপনি HCI 4টা নোড নিয়ে নেন, স্টোরেজ সবকিছু বাদ। এইটা আপনার ট্রেডিশনাল স্যান এনভায়রনমেন্ট বা আপনার ডাটা সেন্টার এনভায়রনমেন্ট থেকে অনেক বেশি টেকসই হবে, অনেক বেশি পারফর্মিং হবে। ওকে, এখানে HCI এর কিছু বেনিফিট বলা আছে। সিম্পলিফাইড ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টটা ইজি হয়ে যায়, যেহেতু আপনি HDDC স্ট্যাক ম্যানেজ করবেন সিঙ্গেল পয়েন্ট থেকে, সিঙ্গেল ড্যাশবোর্ড থেকে সবগুলা সার্ভার নোডকে একসাথে ম্যানেজ করতে পারবেন।
এবং এগুলো ফাস্টার স্কেলেবল, ইজিয়ার অ্যান্ড ফাস্টার স্কেলেবল। স্কেল করা আপনি শুধুমাত্র জাস্ট এখন 4টা আছে, পরবর্তীতে 2-3টা নোড এসে শুধু ওই ম্যানেজমেন্ট কনসোলে অ্যাড করে দিবেন, ইনবক্স রেডি বক্সের মধ্যে সবকিছু আছে, অটোমেটিক্যালি স্কেল হয়ে আপনার রিসোর্স বাড়াই দিবে। এডিশনাল প্রত্যেকটা সার্ভার আলাদা করে ইনস্টল করে, যেরকম ভিএমআর বা হাইপার-ভি নোড হিসাবে রেডি করে নেটওয়ার্ক থেকে শুরু করে ওএস এনভায়রনমেন্ট তৈরি করা লাগে, কিছু করতে হয় না, জাস্ট প্লাগ এন্ড স্কেল। এরপরে এফিসিয়েন্সি অনেক বেশি ইমপ্রুভ থাকে, সিপিইউ মেমোরি ইউটিলাইজেশন অনেক বেশি হাই থাকে যেহেতু রেডিমেড হাইপারভাইজার থাকে ভিতরে, আর অনেকটা সিম্পল, পারফরম্যান্স ভেরি অপটিমাম, এবং কম্প্যাটিবিলিটি যে কোনো এনভায়রনমেন্টের লেগাসি ইভেন মডার্ন সব ধরনের কম্প্যাটিবিলিটি মেনটেন করে। আপনি নর্মাল ভার্চুয়ালাইজেশনে বা নর্মাল ডাটা সেন্টার বেস সার্ভারে গেলে যেরকম আপনার ক্লাউড ফ্রেমওয়ার্ক ডিপ্লয় করতে হলে আবার আরেকটা সেটআপ দরকার হবে, এখানে সবকিছু রেডি অবস্থা থাকবে। এসডিডিসি ম্যানেজার থাকবে, তারপরে এনএসএক্স নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। যদি উইন্ডোজ এনভায়রনমেন্টে করেন তাহলে এটা কঠিন, বাট আমরা বলতেছি মোস্টলি ভিএমআর স্পেসিফিক। এখানে কি যে কাস্টম ইমেজ ডিপ্লয়মেন্ট করা যায় ওএস লেভেলে? ধরেন আমার যে আগে থেকে প্রিবিল আজুরে যেমন আমরা পাই, ধরেন হচ্ছে উইন্ডোজ 2000 ওএস দিয়ে সহ ডাটাবেজের একটা নেওয়া যায়, ইমেজ বানানো যায়, আপনি একটা কাস্টম ইমেজ করে আমি বুঝি না, একটু জোরে বলেন, কথা শোনা যাচ্ছে না খুব একটা। বললাম যে এই সলিউশনের ভিতরে যদি কম্প্যাক্ট সলিউশন নেই, সেক্ষেত্রে যে মেশিন বিল্ড আপের ক্ষেত্রে ধরেন একবারে রেডি মেশিন বা আমার একটা ওএস লেভেল থেকে পুরোটাই তৈরি হয়ে যাবে, এই ক্ষেত্রে কি অটোমেশন আছে নাকি, মানে ক্লাউডের মতো যেমন হচ্ছে ক্লাউড ইমেজ বিল্ড করা যায়? এখানে আপনার ক্লাউড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক দেয়া থাকে, কিন্তু আপনার ওই আপনি কি বলতেছেন যে রেডিমেড টেমপ্লেট তৈরি করা আছে, জাস্ট আমি ওটার জন্য স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে হবে, স্ট্যাক বলতে অ্যাজিওর স্ট্যাক, ওপেন স্ট্যাক, যেগুলাতে আমার মাইএসকিউএল ডাটাবেজ অ্যাপ্লায়েন্স অথবা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ অথবা কাস্টম ভিএম টেমপ্লেট, বিভিন্ন রকমের ভিএম টেমপ্লেট তৈরি করা থাকে, ওগুলা আবার আপনার এই স্ট্যাক ভিএমআর এর এরকম সলিউশন আছে স্ট্যাকে? ভিএমআর এ এরকম স্ট্যাক আছে, ওটা হলো আপনার ভিএমআর বি ক্লাউড ডিরেক্টর টাইপের সলিউশন। ওগুলার আবার কম্প্যাক্ট এডব্লিউএস এর মধ্যে প্যাক আকারে আছে, আপনি চাইলে 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আপনার পুরো ইনফ্রাস্ট্রাকচার রিবিল্ড করতে পারবেন। বুঝতে পারছি। ইনফ্রাস্ট্রাকচারে আপনার অন প্রিমাইসেসে করতে গেলে ওগুলো আবার বড় ইনভেস্টমেন্টের দরকার, বাট ওভারঅল সলিউশন আছে, পয়সা দিলেই সলিউশন আসবে। ওকে, আমরা সিস্টেম আর্কিটেকচার এখানে অলরেডি আমরা যা জানি সেগুলাই কথাবার্তা, যে আমরা ইউজার বেসিক্যালি কি করে, অ্যাপ্লিকেশন ডাটা এবং কমান্ড লেয়ারে কাজ করে। আমাদের হাতে থাকে সার্ভারের মধ্যে আমরা ওএস দিই, যেখানে ওএস এর লো লেভেলে কার্নেল বা ডিভাইস ড্রাইভার থাকে, হাই লেভেল থাকে কমান্ড লেয়ার, যেখানে আমরা কমান্ড দিই গ্রাফিক্যালি অথবা শেল থ্রু। আর তার উপরে আমাদের এনভায়রনমেন্ট তৈরি হয়, ফ্রেমওয়ার্ক তৈরি হয়, অথবা রান টাইম এনভায়রনমেন্ট তৈরি হয়, যেখানে আমরা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করি অথবা ডাটাবেজ একটা অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন বা ডাটাবেজ আমরা ইনস্টল করি। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আমরা সার্ভার ম্যানেজ করার জন্য সার্ভার ম্যানেজমেন্ট কমান্ড ইমপ্লিমেন্ট করি, যেটা আমাদের ব্যাশ বা যে কোনো শেল থ্রু কমান্ড লেয়ারে। আর অ্যাপ্লিকেশনের ওনার ইউজার সেই তার উপরে এনভায়রনমেন্টের মধ্যে সে তার অ্যাপ্লিকেশন বা ডাটাবেজ ম্যানেজ করে। এটা হচ্ছে ট্রেডিশনাল সিস্টেম আর্কিটেকচার, অপারেশনাল আর্কিটেকচার। এরপরে আসেন আমরা যদি বলি আমাদের প্রোডাক্ট পোর্টফোলিওর সাথে ভেন্ডরদের রিলেশন, সেক্ষেত্রে একেবারে লো লেভেলে আছে হার্ডওয়্যার বলতে আমরা বুঝি সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক অ্যাপ্লায়েন্সেস, এগুলা। এর মধ্যে আমাদের সার্ভার, ডেস্কটপ, ল্যাপটপ, স্টোরেজ ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইসেস এগুলো থাকে। এগুলোর ভেন্ডর নরমালি আইবিএম, কম্প্যাক, এইচপি, ডেল, এসআর, সান, ইএমসি, হিটাচি, সিসকো, নটেল এরা। এরপরে ডিভাইস কার্নেল বা কমান্ড লেয়ার হচ্ছে অপারেটিং সিস্টেম লেয়ার। এখানে প্লেয়ার হলো আমার প্রোডাক্ট হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম বা অপারেটিং সিস্টেম, যেখানে আমাদের উইন্ডোজ, লিনাক্স অথবা এমএস ডস, ইউনিক্স টাইপের স্যান সোলারিস বা আইবিএম এর এআইএক্স, এই ধরনের অপারেটিং সিস্টেম। এবং এদের প্রোভাইডাররা হয়েছে যেমন আইবিএম হলে তারা এআইএক্স, কম্প্যাক এইচপি এরা হলে এইচপি ইউএক্স, মাইক্রোসফট উইন্ডোজের 2 রকম আছে, একটা হচ্ছে x86 বেস আর একটা হচ্ছে ইটানিয়াম বেস। লিনাক্সের ক্ষেত্রে 2 রকমই আছে, x86, ইটানিয়াম, অনেকগুলো ডিস্ট্রো আছে আমরা জানি। এরপরে অ্যাপ্লিকেশন লেয়ারে প্লেয়ার হয়েছে মোস্টলি মাইক্রোসফট, এখানে গ্রেট প্লেয়ার, যার সব ধরনের অ্যাপ্লিকেশন আছে, ইআরপি থেকে শুরু করে ডাটাবেস। আইবিএম আছে কিছু কিছু সলিউশন নিয়ে, যেমন আমাদের DB2, তারপরে আরো অনেক সফটওয়্যার আছে আইবিএম এর, যারা আইবিএম ইউজ করে তারা বেশি জানে। আমি অনেকগুলো মনে করতেছি, এগুলো বলতে চাই না, ট্রিবলির কথা।
ওরাকলের মোস্টলি ডাটাবেস প্রোভাইডার হিসেবে ওরা পরিচিত। তারপরে ওদের এখন ইবিএস, ই-বিজনেস সুইট সহ অনেক প্রোডাক্ট আছে। এরপরে আমরা সার্ভারের প্রাইমারি কম্পোনেন্ট গুলা যদি দেখি, প্রাইমারি কম্পোনেন্ট সার্ভার ক্ষেত্রে প্রসেসর বলতে আমরা সিপিইউ বা প্রসেসর যেভাবে বুঝি, প্রসেসর দুই রকমের প্রসেসর হয়, একটা সিআইএসকে, একটা আরআইএসকে। সিআইএসকে আর আরআইএসকে এই দুটো হচ্ছে প্রসেসর আর্কিটেকচার টাইপ। আমার এখানে প্রসেসর আর্কিটেকচার টাইপের কিছু এক্সপ্লেনেশন আছে। যেমন সিআইএসকে হইছে আপনার, আরআইএসকে হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, আর সিআইএসকে হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। আরআইএসকে হচ্ছে রিস্ক বেসড প্রসেসর, যেগুলো আমরা পাই, যেমন আইবিএম এর পাওয়ারের মধ্যে চলে বা এইচপি সুপারডোমে যেগুলো চলে প্রসেসর, ওগুলা আরআইএসকে বেস, রিস্ক বেস। এই ধরনের প্রসেসরগুলোর ক্ষেত্রে হয় কি, এরা ওয়ার্কলোড করতে পারে, প্রচুর হেভি ওয়ার্কলোড দিতে পারে, কিন্তু প্যারালাল কম্পিউটিংটার ক্যাপাবিলিটি কম এদের রিস্ক বেস প্রসেসরগুলোতে। আর সিআইএসকে এর প্যারালাল প্রসেসিং বেশি, মানে থ্রেড বেশি নিতে পারে, এরা প্রসেস বেশি হাতে নিতে পারে, কিন্তু প্রসেসগুলো হেভি লোডেড হতে পারে না, প্রসেসগুলো হয় ছোট ছোট প্রসেস। এই কারণে আমাদের ট্রেডিশনাল যে কম্পিউটিং আমরা ইউজ করি, আমাদের এন্টারপ্রাইজ গ্রেড সার্ভারে ইন্টেলের যে জিওন প্রসেসরগুলো আমরা দেখি, এগুলা সব সিআইএসকে বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেটের প্রসেসর। আর আইবিএম এর এআইএক্স বা পাওয়ার সিস্টেমের মধ্যে যেগুলা চলে, আইবিএম এর পাওয়ার সিস্টেম হচ্ছে সার্ভার, আর সেই সার্ভারের ওএস এর নাম হচ্ছে এআইএক্স। ওইটাতে রিস্ক বেস আইবিএম এর পাওয়ার প্রসেসর চলে, যেটা রিস্ক বেস প্রসেসর। আর এইচপি এর ক্ষেত্রে আমরা সুপারডোম দেখি, এইচপি সুপারডোমে এইচপি ইউএক্স এক ধরনের ইউনিক্স অপারেটিং সিস্টেম চলে। এগুলা এই রিস্ক বেস প্রসেসরের ইনস্ট্রাকশন সেটগুলো প্রসেস করতে পারে। এই প্রসেসরগুলো সাধারণত বড় ধরনের ওয়ার্কলোড চালানোর ক্যাপাবিলিটি রাখে। এই আর এরপরে আমরা মেমোরির ক্ষেত্রে স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম, তারপরে সিনক্রোনাস ডাইনামিক র্যাম অথবা ডাবল ডাটা রেট সিনক্রোনাস ডাইনামিক র্যাম বা ফ্ল্যাশ, এই ধরনের মেমোরি ইউজ করতে দেখি। এগুলা এখনকার মেমোরিগুলো সব এগুলা ডাবল ডাটা রেট, সিনক্রোনাস ডাইনামিক, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি টাইপের মেমোরি হয়। স্টোরেজ ডিভাইস আমরা সাতা, স্যাস, এসএসডি, এনভিএম এই ধরনের স্টোরেজগুলা সার্ভারে এখন পাই। সাতা মাতা এখন আর খুব একটা ইউজ হয় না, এখন স্যাস ইন্টারফেসেস বেসিক্যালি হার্ড ডিস্ক আসে, এবং এরা সবাই কাসি ইনস্ট্রাকশনই ফলো করে। আর এসএসডি আর এনভিএম এগুলো হলো তো ফ্ল্যাশ কার্ড, এগুলো ফ্লিপ ফ্লপ ন্যান্ড গেটে দিয়েই চলে, বেসিক্যালি ভেরি হাই পারফর্মিং। নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা 1G তে বাই ডিফল্ট যে কোনো সার্ভার অর্ডার করলে চুপচাপ মুখ বন্ধ করে রাখলে 1G তে চলে আসবে। যদি 10 গি দরকার হয় তাহলে 10 গিগ বলে দিতে হবে, কত পোর্টের অ্যাডাপ্টার লাগবে 10 গিগ সেটা। এছাড়া 25, 40 গি, 100G এর নেটওয়ার্ক অ্যাডাপ্টার হয় সার্ভারে। আবার ফাইবার চ্যানেল অ্যাডাপ্টারের ক্ষেত্রে ওটা 2 এর পাওয়ারে চলে, যেমন 2, 4, 8, 16, 32G এরকম। এরপর দিয়ে 32G এর পর দিয়ে আর ওইরকম মাঝখান দিয়ে আর কিছু নাই, সরাসরি 100G তে চলে যায়। আবার এগুলো কমেও বাড়েও। ফাইবার চ্যানেলে তো আমরা জানি কপার বেসড, ইথারনেট অথবা ফাইবার চ্যানেল দুই রকমের হয়। ফাইবার চ্যানেলটা মোস্টলি স্টোরেজের সাথে বেশি রিলেটেড, স্টোরেজ অ্যাডাপ্টার হয়ে থাকে। আর আমরা যদি দুটোর মিক্স করি তাহলে হয় এফসিওই, ফাইবার চ্যানেল ওভার ইথারনেট, যেগুলো ওই যে আমাদের এসএফপি প্লাস ট্রান্সিভার টাইপের। এরপরে হলো কনভার্স ইনফ্রাস্ট্রাকচার অ্যাডাপ্টার ইউজ করে, ঠিক আছে। ওগুলা মিক্সড, ওগুলা বেসিক্যালি ফাইবার চ্যানেলের ভিতর দিয়ে আমাদের আইএসকাজি যে ইথারনেট কমান্ড এক্সিকিউট করে বেসিক্যালি। আর এখানে পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে পিএসইউ ইউনিট বলা আছে, পিএসইউ এগুলো আমি বুঝি না। ট্রেডিশনাল আইএসকে যে পোর্ট থাকে ওটার থেকে এটার মানে ডিফারেন্ট পারফরম্যান্সের দিক থেকে কেমন কি? পারফরম্যান্সের দিক থেকে ফাইবার চ্যানেল হচ্ছে সবচেয়ে বেশি ভালো। ট্রেডিশনাল আইএসকাজিতে আইএসকাজি কমান্ডের একটা ওভারহেড আছে, মানে নেটওয়ার্ক এনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশনের একটা ওভারহেড আছে, এই কারণে রিলেটিভলি স্লো। বাট যখন আপনি 10 গিগাবিট অথবা তার উপরে যাবেন, তখন ফাইবার চ্যানেল আর আইএসকাজির মধ্যে খুব বেশি তফাৎ বুঝতে পারবেন না, কারণ তখন এটা আসলে ইনভেস্টমেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তারপরেও 10 গিগাবিট রিলেভেন্ট ইনভেস্টমেন্টে আপনি মানে 10 গিগাবিট রিলেভেন্ট টেকনোলজির সাথে ফাইবার চ্যানেলে 16 গিগ কম্পেয়ার করবেন, ঠিক আছে। তাহলে বুঝবেন যে এফসি অনেক বেশি হাই, বাট এফসিতে আবার রিলেটিভলি যদি আপনি ব্যান্ডউইথে মানে 60% বেশি পাচ্ছেন, কিন্তু ইনভেস্টমেন্টের দিক থেকে ডাবলের বেশি। ফাইবার চ্যানেল এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ ফাইবার চ্যানেল টেকনোলজি, এবং আপনার হার্ডওয়্যার এবং প্রিপারেশন অনেক বেশি হাই লাগে নলেজের দিক থেকেও এবং ইনভেস্টমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রেও। তো টেকনোলজি স্ট্যান্ড পয়েন্টে যদিও ফাইবার চ্যানেল ফাস্টার, ইথারনেট স্লো, কিন্তু ইনভেস্টমেন্টের দিক থেকে ফাইবার চ্যানেল আরো বেশি এক্সপেন্সিভ।
আর পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এগুলো বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই ইউনিট বিভিন্ন রকমের সার্ভারে যায়, এই যে এই মডেলের পাওয়ার সাপ্লাই হয়, এগুলোর মানে কিছু বুঝি না আমি, ঠিক আছে। এইগুলো আচ্ছা আমাদের ভাই, এখানে একটা প্রসেসরের একটা কোশ্চেন ছিল, মানে হ্যাঁ, অ্যাপার্ট দ্য পার্ট। সেটা হচ্ছে আমরা যখন একটা সার্ভার সিলেকশনে যাই তখন একটা জায়গায় কনফিউজ হয়ে যায়, যেমন যারা বিশেষ করে মানে হাইপার ভিজার টাইপের লোড ইউজ করে, মানে ওনার ভিএমআর বা হাইপার ভিজাই থাকে, হ্যাঁ, ওনারা সব চায় হচ্ছে আমার মানে কোর ক্যাশ বেশি এবং যতটা মানে লো বাজেট মানে লো সিরিজের মধ্যে বেশি কোর নেওয়া যায়। কিন্তু আমার মনে হয় একটা জিনিস আছে যে জিওন, সাপোজ ধরি আমরা কমন ইউজার জিওনের প্রসেসরের যে সিলভার আর গোল্ড প্লাটিনাম সিরিজের 3টা ক্যাটাগরিজ করা আছে। তো হ্যাঁ। আমার মনে হয় যে পার্টিকুলার একটা কোরের উপরে মনে হয় ওই করা যায় না। এই ধরেন হচ্ছে আপনি তখন সকেট বাড়াইতে হয়, কিন্তু আপনার ওই সিরিজের সাথে আপনি ম্যাক্সিমাম এর বেশি পাবেন না, এরকম একটা লিমিটেশন আছে না ভাই? লিমিটেশনটা এটা মনে রাখা তো মুশকিল, একটু ভেরিয়েন্ট আছে, মানে আমরা যা বুঝি তার থেকে একটু ডিফারেন্ট আছে, তবে আপনি যেটা বুঝলে সবচেয়ে বেশি কাজে লাগবে সেটা বুঝেন। সেটা হয়েছে আপনার যখনই সিলভার গোল্ড প্লাটিনাম প্রসেস হয়, বুঝবেন যে আপ টু সার্টেন লেভেল পরে সিলভারের পরিবর্তে কোর বাড়লে এটা গোল্ড হয়ে যায়। গোল্ডের একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের পরে আরেকটু কোর বাড়লে সেটা প্লাটিনাম হয়ে যায়। এটা বুঝলে সুবিধা, ঠিক আছে। যেমন আচ্ছা আপনার আচ্ছা। আপনার 4 কোর থেকে শুরু হয়, আপনার 12 কোর পর্যন্ত প্রসেসর গুলো হচ্ছে সিলভার প্রসেসর। এখন 12 কোরের গোল্ড প্রসেসরও পাবেন, 12 কোরের সিলভার প্রসেসরও পাবেন। তখন তখন আপনার ক্যালকুলেশন হচ্ছে যে ওই যে গিগাহার্টজ স্পিড, তখন গোল্ডের ক্ষেত্রে গিগাহার্টজ গিগার্স, স্পিড আবার ওই বেশি যে হয়। ইও আছে, ক্যাশ একটু বেশি হ্যাঁ, থাকে ক্যাশ সাইজটা একটু বেশি থাকে, ক্যাশ সাইজও বেশি থাকে, এরকম তফাৎ দেখবেন। কিন্তু আবার সিলভারের কিন্তু 16 করে সিলভার পাবেন না, 16 কোর হইতে হলে সেটা আবার গোল্ড হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রথমত হয়েছে যে সিলভারের হয়েছে ধরেন 12 কোর পর্যন্ত সিলভার, 12 কোরের বেশি হলে গোল্ড হয়ে যায়। বাট 12 কোরে যদি দেখেন যে গোল্ডও আছে সিলভারও আছে, তাহলে বুঝবেন যে ওটার গিগাহার্টজ এবং ক্যাশ বেশি থাকে গোল্ডে, আচ্ছা, সিলভারে কম। আমার তাহলে একটা হিসাব করেন তো, যে যদি একটা জায়গায় এরকম রিকোয়ারমেন্ট 64 কোর লাগবে আমার, হ্যাঁ, মানে হ্যাঁ, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, আমি তো কিছু বাড়ায় নিতে হবে। তো সেক্ষেত্রে কি আমার এরকম মানে ধরেন হচ্ছে 64ই বাড়ায় নিলাম, আমার কোন লোড ধরেন যে 40 বা 46 করে ডিমান্ড আছে, বাট আমি 64 নিয়ে রাখতেছি কিছু কোর বেশি, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি আমার মানে ব্যাপার কস্ট বেনিফিট যদি ক্যালকুলেশন করি, তো আমি যদি এরকম করি যে আমার সিলভারের 4 সকেটের নিলাম, মানে গোল্ডের 2 সকেটের থেকে, মানে আমি দেখা গেছে যে 2 সকেট দিয়ে ওটা মিট করতে পারি গোল্ড নিলে, কিন্তু দাম গোল্ডের আবার থেকে আবার সিলভারের প্রসেসরের দামের আবার রেঞ্জ মোটামুটি একটু ভালোই। কি জানেন, তো আমি একটু মানে এলোমেলো এই ভাবে ক্ষেত্রে আপনাকে বলি, শুনেন। আপনার একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট রিকোয়ারমেন্ট আছে যেখানে মানে এটা হচ্ছে সেট অফ অ্যাপ্লিকেশন যেখানে আপনার ভার্চুয়ালাইজ করে হয়তোবা 10-12টা ভিএম চলবে, এরকম একটা এনভায়রনমেন্ট যেখানে 64 কোর ইউজ হবে। আপনি ক্যালকুলেট করছেন কোন সার্ভারে 4 কোর, কোন সার্ভারে 8 কোর, কোন সার্ভারে 2 কোর, এরকম করে হ্যাঁ, রাইট 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 রাইট। 12-14টা ভিএম চলবে, এরকম একটা এনভায়রনমেন্ট। তো আপনি হচ্ছে যে ওকে 12-14টা ভিএম চলবে এরকম একটা এনভায়রনমেন্ট, 3-4টা বা 5টা সার্ভার কিনতে হবে আপনার। এখন আপনার কতগুলা সার্ভার নিলে ভালো হয়, বেশি করে প্রসেসর নিলে ভালো না কম করে প্রসেসর নিলে ভালো হয়, সেট করবেন এখানে। তো প্রথম কথা হচ্ছে যে আচ্ছা। আপনি যত চ্যাসিস বাড়াবেন, মানে নাম্বার অফ সার্ভার বাড়াবেন, আপনার খরচ হুম অ্যাজ এ হোল তত বাড়বে। ধরেন আপনি 2 ইউর এক সার্ভার নেবেন, তো 6 কোর হুম 12 কোর অথবা 12 কোর 24 কোরের আপনি 3টা সার্ভার নেবেন। তাহলে এই যে 3টা সার্ভারের পরিবর্তে আপনি যদি বলেন যে না আমি এক কাজ করি, আমি 20 কোরের 2টা সার্ভার নিলাম, অথবা 24 কোরের হুম। 2টা সার্ভার নিয়ে 48 কোর হয়ে গেল, তাহলে 24 কোরের 3টা সার্ভার আচ্ছা। নিলে আমার মোটামুটি 3-24 72 হয়ে গেল, 3টা সার্ভারে হয়ে যায়। যেখানে আমি 24 কোরের পরিবর্তে যদি 8 কোর 8 কোর 16 কোরের 5টা বা 6টা সার্ভার নিই, তাহলে কেমন হয়? তো এটা হচ্ছে যে আপনার এই যে নাম্বার অফ সার্ভার বাড়বে না, নাম্বার অফ সার্ভার, এটার জন্য ওভারঅল একটা কস্ট বাড়বে। আচ্ছা, তো আমার যদি আমার কথাটা একটু একটু এখানে নাম্বার অফ সার্ভার কথা বুঝতেছেন, নাম্বার অফ সার্ভার করানোর জন্য আমি যদি বোর্ড সিলেকশনটা এরকম স্পোর্ট সকেট করি, মডেল সেম ওখানে বাট আমি এটা টু ওখানে সকেট আমি আছে ওখানে নাকি? আমি আসতেছি। এক হচ্ছে যে আচ্ছা নাম্বার আচ্ছা। অফ সার্ভার বাড়ার জন্য ওভারঅল একটা কস্ট বাড়বে। এখন কত হচ্ছে হুম যে আপনার যদি আপনি ধরেন আপনি নাম্বার অফ সার্ভার 3টা করে ফেলছেন, এখন অ্যাপ্লিকেশন হুম স্পেসিফিক মানে আপনি ভার্চুয়ালাইজেশন যে প্ল্যাটফর্ম আছে, ধরেন ভিএমওয়্যার দিলেন, আপনি ভিএমওয়্যার বা ভিএমওয়্যার দিয়ে আপনি ক্লাসটা তৈরি করলেন। এখন হোস্ট হচ্ছে মাত্র 3টা, এক একটা হোস্ট ভেরি হাই, ভেরি পাওয়ারফুল, ভেরি স্ট্রং, এগুলো অনেকগুলো ভিএম, এক একটা হোস্টেই আপনার 7-8টা ভিএম হোস্ট করতে পারবে, রান করতে পারবে। হুম এখন এখানে একটা যদি ফিজিক্যাল নোড ফেল করে, তাহলে আপনার ইমপ্যাক্টটা আসবে অনেক বড়। কারণ একটা ফিজিক্যাল সার্ভার ফেল হুম করলে
সে যত পরিমাণ ওয়ার্কলোড ডাউন করবে অত পরিমাণ ওয়ার্কলোড নেওয়ার মতো ক্যাপাসিটি বাকি হোস্টগুলো থাকবে না, তাই না? স্বাভাবিক। তখন আপনাকে প্ল্যান করতে হবে এর থেকে আমার একটু লো ক্যাপাবিলিটির বা মিডিয়াম ক্যাপাবিলিটির 5টা বা 6টা সার্ভার হলে ভালো হতো না, যেখানে আমার একটা বা 2টা সার্ভার ফেল করলো বাকি সার্ভারগুলা এই ওয়ার্কলোড গুলাকে রিঅ্যাডজাস্ট করে আমাকে সবগুলো ওয়ার্কলোডকে অ্যাভেলেবেল রাখতে পারে। তাহলে আপনার বুঝতে প্ল্যান হবে পারছি। দুই রকম। এক হইছে যে নাম্বার অফ সার্ভার বা চ্যাসি বাড়লে ওভারঅল একটা কস্ট বাড়বে, সিপিইউর উপরে সিপিইউর খরচ কিছু একটা বাড়লেও, কিন্তু সিপিইউর খরচ বাড়লেও আমার কিন্তু চ্যাসি যেহেতু কম, হাই পাওয়ারফুল প্রসেসর নেওয়ার কারণে প্রসেসরের দাম বাড়ছে কিন্তু চ্যাসি কম হওয়াতে খরচ কমে আসবে, সেটা আমার যেরকম একটা বেনিফিট আছে। কিন্তু আবার নাম্বার অফ সার্ভার কম হওয়াতে একটা রিস্কও আছে। আবার ফল্ট টলারেন্সের একটা রিস্ক আছে। হ্যাঁ, ওই যে আমার বিজনেস কন্টিনিউটির যে ইস্যুটা আছে যে সার্ভার ফেল হলে পরে এই ওয়ার্কলোড গুলা ক্যারি করার জন্য বা হোল্ড করার জন্য আমার অ্যামাউন্ট মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ যদি অথবা নেসেসারি অ্যামাউন্ট অফ যদি রিসোর্স না থাকে, হার্ডওয়্যার রিসোর্স না থাকে ব্যালেন্স করার জন্য, তো এই দুইটাকে ব্যালেন্স করতে হবে। এই দুইটাকে আপনার কনসিডার করতে হবে যে ওকে হয়তোবা গোল্ড প্রসেসর বা প্লাটিনাম প্রসেসরের দাম বেশি, কিন্তু সেটা আবার ওই চ্যাসি অনুসারে কিন্তু অত বেশি হবে না, কিন্তু চ্যাসি বাড়লে আবার ওভারঅল একটা খরচ বাড়বে। তো এই দুটাকে ব্যালেন্স অবশ্যই, করে বুঝতে আপনার প্ল্যান করতে হবে। আমার ওই বিজনেস কন্টিনিউটি প্ল্যান, বিশেষ করে হাই অ্যাভেলেবিলিটি প্ল্যান বা ডিজিটাল রিকভারি প্ল্যান কিরকম হবে সেই অনুসারে দুটাকে ব্যালেন্স করতে হবে। নাম্বার অফ সার্ভার বাড়ানোর একটা সুবিধাও আছে, কিন্তু নাম্বার অফ সার্ভার কমানোর একটা রিস্কও আছে। আর কমাইলে ক্যাপাবিলিটি বাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কমাইতে চাই তাহলে আমরা এইচসিআই নোডের দিকে কেন যাই না, যে 3 বা 4 নোডের এইচসিআই নোডটা আমার একেবারে সেন্স স্টোরেজের প্রবলেমও সলভ করে দেয় উইথ পারফরম্যান্স এবং ম্যানেজেবিলিটির দিক থেকেও, আবার টেকনোলজি অ্যাডপশনের দিক থেকে। যেমন আমি নরমাল ট্রেডিশনাল ভার্চুয়ালাইজেশন ম্যানেজ করতে গিয়ে আমার নলেজ লেভেল যেরকম ইমপ্রুভ হবে, আমি যদি এইচসিআই বা এসডিডিসি স্ট্যাক ম্যানেজ করি তাহলে আমার নলেজ লেভেল আরো অনেক বেশি অ্যাডভান্স থাকবে এবং আমি অনেক বেশি এগিয়ে থাকবো টেকনোলজি স্ট্যান্ড পয়েন্টে। ওকে, এখানে আসে জেনারেল কস্ট ফ্যাক্টর। দেখেন আমরা একটা সার্ভার পারচেজ করার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো আমাদের কস্ট ইনকার করে এগুলা শুনেন, এর বাইরে অন্য কিছু বলা নাই। কারণ হচ্ছে যেমন একটা চ্যাসির সাথে বাই ডিফল্ট পাওয়ার সাপ্লাই আসে, মাদারবোর্ড আসে এবং রিলেটেড আরো কিছু পেরিফেরাল ইনবিল্ট আছে যেমন রেল কিট, তারপরে দিয়ে আপনার অন্যান্য যে ইথারনেট অ্যাডাপ্টার গুলো আছে ডিফল্ট যেগুলো, সেগুলো তো আপনি বাদ দিতে পারবেন না। এরপরে ওগুলার সাথে এটা তো প্যাকেজের মধ্যে হ্যাঁ, এরপরে আপনি নাম্বার অফ প্রসেসর, কতগুলো প্রসেসর অ্যাড করবেন, প্রসেসরের মডেল কত কোর নেবেন, সেটার উপর বেসিস করে একটা বড় অ্যামাউন্টের কস্ট অ্যাড হবে। এরপরে মেমোরি টাইপ, এরপরে মেমোরি নাম্বার অফ মেমোরি স্টিক্স এবং মেমোরি ক্যাপাসিটি, সেই অনুসারে খরচ বাড়বে। দেখা গেছে যে আপনি 64 জিবি মেমোরি নিছেন, কিন্তু ওটা নিছেন আপনি 3200 বাসের, আবার 2400 বাসে 64 জিবি মেমোরি কিন্তু আপনার দেখা গেছে পার স্টিকে $100 করে কম। এখন আপনার কি 3200 বাসের মেমোরি লাগবে? লাগলে তো নিবেন, কিন্তু সেক্ষেত্রে খরচ আবার ভেরি হাই ইনকার করবে, তাই না? এই জিনিসগুলো ব্যালেন্স করতে হবে। এরপরে স্টোরেজ টাইপ। আচ্ছা, কোশ্চেনের উপর কোশ্চেন আসছে, যে ওই যে বাসের ক্যালকুলেশনটা বললেন, আচ্ছা বাসটা তো ডিক্লেয়ার করে যারা হাইপার কনভার্জেন্ট বা মানে এই ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্টে মনে হয় যে আমাদের একটা জেনারেল ভাবে আমরা নিতে পারি। কারণ আমার তো মনে হয় ওইটার ক্ষেত্রে কি ভিতরে ইমপ্যাক্ট করে, যে ভিতরে কোন সার্ভিস চলতেছে ভিএম এর মধ্যে, যেমন ডাটাবেজ হতে পারে, আইএস হতে পারে। কারণ ডাটাবেসে আপনার ক্যাশ বা আপনার মেমোরি একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, ওখানে আপনার বাস এফএসবি এটা অ্যালোকেশন বেশি থাকলে আপনার এটাও ভালো হয়। তো আমরা তো যদি হাইপার এটা তো ভালো কথাই বলছেন। আমাদের ক্ষেত্রে তো হয় কি, আমাদের দেশে মোস্টলি সার্ভার কিনে হচ্ছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটররা বা ডাটা সেন্টার ম্যানেজাররা করে, আইটি ম্যানেজমেন্টরা সার্ভার কিনে হচ্ছে অ্যাপ্লিকেশন বা ডাটাবেজ ওনার যারা আছে বা ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাপ্লিকেশন ওনার, তাদের রিকোয়ারমেন্টের জন্য। কিন্তু সার্ভারওয়ালা সার্ভার কিনছে তার ম্যানেজ করতে ইজি হবে, ভার্চুয়ালাইজেশন করে সে কি তাল গাছ ফেলে দিবে। ওইদিকে ডাটাবেজ ওয়ালার যে এক্সিকিউশন চলবে না এত স্লো মেমোরিতে বা এত বেশি আপনার ওই নরমাল হার্ড ডিস্কে, এই জিনিসগুলো ক্যালকুলেশন হয় না। তো এগুলোর জন্য প্রথমত হচ্ছে যে আমার সার্ভারটা কি হবে, যদি ইন মেমোরি অ্যাপ্লিকেশন হয় লাইক আপনার মাইক্রোসফট সিকিউর সার্ভার 16 অথবা তার থেকে হায়ার লেভেলের, অথবা ওরাকলের এক্সচেঞ্জ সার্ভার, এক্সচেঞ্জ সার্ভার টাইপের হয়, সেক্ষেত্রে আপনার মেমোরি স্পিডটা বেশি হওয়া উচিত। তাহলে গিয়ে ইউজারদের মেমোরি মানে ইউজারদের সার্চিং, তারপরে মেইল ম্যানেজমেন্ট, আর্কাইভিং, অপারেশন বা রিয়েল টাইম আপনার রিসিনক্রোনাইজেশন, এই জিনিসগুলো ভেরি স্মুথ হয়, তাই না? এই ক্ষেত্রে আপনার হয়তো মেমোরি ফাস্টার নেওয়ার দরকার হতে পারে। তো এটা হচ্ছে ব্যালেন্স করতে হবে যে আমার মেমোরি কত বাসের মেমোরি আমি নিব। আমার তো 64 জিবি মেমোরি লাগবে, কিন্তু আমি কত বাসের নিব, আমার কি ধরনের অ্যাপ্লিকেশন চলবে সেটার উপর বেসিস করে নেব, তাই না?
হুম, এরপরে আমার মেমরি ক্যাপাসিটি কতগুলো স্টিকে নিব, এরপরে ইন্টারনাল স্টোরেজ টাইপ আমরা কি এসডিডি তে নিব, ওএসডি তে দিব, সেটা কি এসএসডি তে চালাবো কিনা, বা এসএসডি হলে আমার কত সাইজের হার্ড ডিস্ক হবে, বা আমি একটা সার্ভারে কতগুলো নিতে পারবো। রিসেন্টলি আমরা একটা স্পেক তৈরি করতে গিয়ে একটা মুশকিলে পড়ছে যে এক লোকের এক সার্ভারের মধ্যেই তার 18টা করে হার্ড ডিস্ক লাগবে। এখন সার্ভারে 18টা হার্ড ডিস্ক অ্যাটাচ করা সম্ভব না, মানে 2.5 ইঞ্চিতে 14টা পর্যন্ত মানে hard disk 24টা পর্যন্ত বের থাকে, হ্যাঁ, এখন এর বেশি পসিবল না। 24টা এখন বের তার থাকে। তার রিকোয়ারমেন্ট হচ্ছে সে 18টা করে লিখে দিছে। এখন 18টা বা 21টা করে কোনোভাবেই ম্যাচ করানো যাচ্ছে না। হয়তো 16 নিতে হবে না 24-এর বে নিতে হবে, এটা তো কমন। হ্যাঁ, এখন সে হার্ড ডিস্ক লাগে এই তাহলে আমার ইন্টারনাল মানে স্টোরেজ টাইপ কি রকম হবে, এইচডিডি হবে, এসএসডি হবে, বা কত সাইজের ডিস্ক হবে, এগুলোর উপরে কিন্তু বড় এক ধরনের বড় কস্ট ইনভলভ করে। আপনি একটা সার্ভারে 4 সময় এসএসডি চেয়ে বসছে কিন্তু বাজেট হইছে এইচডিডিরও না, তাহলে মুশকিল না? তো এই জিনিসগুলা আমার ডিস্ক তো পাওয়া যায় না, আমার রিকোয়ারমেন্টের ডিস্ক অনলাইনে শো করতেছে বাট মার্কেটে নাই। মার্কেটে নাই, এমনও হয়। এরপরে নেটওয়ার্ক ইন্টারফেস বাই ডিফল্ট 2 ইউর এক সার্ভার যেগুলো থাকে, বা 1 ইউর এক সার্ভার, আমরা যদি সুপ করে বসে থাকি তাহলে 1 গিগাবিটে 4টা অ্যাডাপ্টার সহ সার্ভার আসে। আর আমরা যদি 10 গিগাবিট অ্যাড করি, 10 গিগাবিটে 4টা অ্যাডাপ্টার অ্যাড করি, তাহলে কিন্তু 500 বা 600 বা $800 বেশি প্রাইস বেশি বাড়ে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে 10 গিগাবিট প্রয়োজন নাই, তারপরে 10 গিগাবিট কেন দিব, আবার হচ্ছে দরকার 10 গিগাবিট দিয়ে দিছি 1 গিগাবিট, তাইলে কেমনে হবে, তাই না? তো এই জিনিসগুলো আমাদের মানে দেখে শুনে আমাদের মানে এগুলো হচ্ছে কন্ট্রোল থাকে। একজন আমরা যারা সার্ভার পারচেজ করে বা আইটি ম্যানেজমেন্টে আছি, তারা এই জিনিসগুলো অ্যাটলিস্ট নাম্বার অফ প্রসেসর, টাইপ অফ প্রসেসর, এই জিনিসগুলো আমরা ডিক্লেয়ার করবো। আচ্ছা, হচ্ছে না কেন? 40 মিনিট তো হয়ে গেছে। আমি তো একটা জিনিস দেখলাম যে নো লিমিট লেখা আসছিল, যে দিস মিটিং হ্যাজ নো লিমিট। আচ্ছা, কেউ এটা কি হচ্ছে লাইসেন্স এড করছে নাকি? পার্টিসিপেন্ট বেশি হওয়ার কারণে মনে হয়। সবাই তো সবাই তো স্কোপ খুঁজে, বুঝেন না? ওকে অ্যাটলিস্ট 33 জন মানুষ জুম ইউজ করতেছে, মানে হচ্ছে যে এরা সবাই জুম দেখলো, মানে আমার বিজ্ঞাপন হয়ে গেল। মানে আমাদের এখানে সম্ভবত কেউ একজন আছে যে লাইসেন্স ইউজার, যার কারণে হয়তো। হতে পারে। বাট আমি দেখছি এরকম, আমি লাইসেন্স ইউজার আর একটা মিটিং এ জয়েন করছি অটোমেটিক্যালি, আমার কারণে লাইসেন্স ইউজারের কারণে আমার আছে ভাই লাইসেন্স ইউজার। হ্যাঁ ভাই মনে হোস্ট করে দিছে, ভাইরা মনে না হোস্ট আমি করে দিছে তাহলে। না, আমি হোস্ট কিছু আমি করে আছি, নাই তো। হোস্ট আমিই আছি। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, যাই হোক, সমস্যা না। আমি অবশ্য দেখ তাহলে মিটিং শিডিউল করতেছিলাম, তখন আমাকে বলতেছিল যে 40 মিনিটসের বেশি পারবো না। গুলি মারা হয়েছে, ভালো হয়েছে, আমিও তো 11:30 বেজে গেছে, আমি খেয়াল করিনি। তাহলে আমরা জেনারেল কস্ট ভাইয়া ওয়েট করতেছিলেন ডিসকানেক্ট হওয়ার জন্য? ঠিক না wait না করতেছিলাম না, ভাবতেছি হচ্ছে না কেন। ওয়েট করতেছিলাম না। ওকে, তাহলে জেনারেল কস্ট ফ্যাক্টর গুলো আমরা দেখছি সার্ভার পারচেজ করার ক্ষেত্রে অ্যাটলিস্ট এই ইনপুট গুলো আমরা খুব সুন্দরভাবে দিব, ঠিক আছে? এরপরে হচ্ছে বিজনেস কন্টিনিউটি। এটা অবশ্যই আমাদের এখনকার পার্টের মধ্যে যদিও না থাকে, তারপরে আমরা এই জিনিসগুলো আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে আসে। যেমন আমরা সার্ভার পারচেজ করার ক্ষেত্রে আমরা ক্লাস্টারিং, হাই অ্যাভেলেবিলিটি, ফল্ট টলারেন্স, হাইপার কনভার্স, কোন এনভায়রনমেন্ট চালাবো সেই এনভায়রনমেন্টের উপরে বেসিস করে সার্ভার অর্ডার করব। ক্লাস্টারিং, হাই অ্যাভেলেবিলিটি, ফল্ট টলারেন্স, ডিজাস্টার রিকভারি, এগুলো নরমাল যে কোনো সার্ভার বা আমাদের এন্টারপ্রাইজ গ্রেড সার্ভারের সাথেই পসিবল। বাট আমরা যখন হাইপার কনভার্স অর্ডার করব তখন কিন্তু হাইপার কনভার্সের প্ল্যান আলাদা। সেখানে আমাদের স্টোরেজ এবং নেটওয়ার্ক কম্পিউটার একটা অ্যাগ্রিগেশন থাকবে, যেটা একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করে সার্ভারটা রেডি হবে, যেটার জন্য নন ওইএম যারা আছে, এইচপি, ডেল, লেনোভো, এদের আলাদা করে হাইপার কনভার্স নোড আছে, আলাদা রেডিমেড ইঞ্জিনিয়ার্ড বক্স আছে, যে ইঞ্জিনিয়ার বক্সে তারা সিপিইউ, মেমোরি এবং স্টোরেজের ব্যালেন্স কনফিগারেশন করে রাখে। এবং ওটার সাথে রিকমেন্ডেড সফটওয়্যারের একটা গাইডলাইন বলা আছে যে যদি ভিএমআর ভিসান দিয়ে করেন তাহলে এই মডেলের সার্ভারগুলা ভিএমআর ভিসান বা ভিএমআর এসডিডিসি স্ট্যাক রান করার জন্য, ক্লাউড ফাউন্ডেশন রান করার জন্য রেডি। আর যদি বলেন যে মাইক্রোসফটের আমি হাইপার ভি, সিস্টেম সেন্টার এনাবল অথবা স্টোরেজ স্পেস ডিরেক্ট এনাবল, উইন্ডোজ বেস এইচসিআই ডিপ্লয় করব, তো সেই ক্ষেত্রে উইন্ডোজ বেস এনভায়রনমেন্টের জন্য আলাদা হার্ডওয়্যার রিকমেন্ডেড স্পেক আছে। আর ভাই আমার বাংলাদেশে যে দুইটা সাইটে, ধরেন একটা খুলনা, একটা ধরেন একটা টেকনোপার্কে তুলে দুটো ডাটা সেন্টার আছে, আমার যদি এখন ওই অ্যাজুর বা হচ্ছে এডব্লিউএস এর মতো যদি আপনার রিজিওনাল বেস এইচে করতে চাই, তাহলে সে মনে হয় স্ট্যাকে যেতে হবে না? ওই যে অ্যাজুর স্ট্যাক আছে, তারপরে আরো কি কি যেন আছে, এই ধরনের সলিউশনে যেতে হবে না? অ্যাজুর স্ট্যাক আছে যে সরাসরি অ্যাজুরের সাথে আমার পিপিএন তৈরি করে হাইব্রিড এনভায়রনমেন্ট তৈরি করতে দেয়।
যেখানে আমি বোথ সাইডে আমার অ্যাপ্লিকেশন, ডাটাবেজ এবং সার্ভিস আমি চালাতে পারবো, লোকালেও চালাতে পারবো, আবার অ্যাজিউরে রেখেও চালাতে পারবো। একটা নোড আমার হাই অ্যাভেলেবল থাকবে, একটা নোড থাকবে লোকাল, একটা নোড থাকবে অ্যাজিউরে। এটা হাইব্রিড করলে, হাইব্রিড করতে গেলে বুঝতে হবে যে আমরা অন প্রিমাইসেসে যদি কোনো ক্লাউড ডিপ্লয় করতে যাই, তাহলে ক্লাউড ডিপ্লয়মেন্টের কিছু সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো দিয়ে করতে হয়। মাইক্রোসফট এনভায়রনমেন্টে হলো অ্যাজিউর স্ট্যাক, ওপেন স্ট্যাক, আমরা ওপেন সোর্সে ওপেন স্ট্যাক আছে, ভিএমওয়্যার এর ক্ষেত্রে আছে ভিসিএফ ক্লাউড ফাউন্ডেশন অথবা আমাদের এসডিডিসি ম্যানেজার। আর ইভেন অ্যামাজনেরও কিন্তু স্ট্যাক আছে, তাই না? অ্যামাজনের স্ট্যাকটার নাম কি জানো? প্রিমেভেরা নাকি আমার জানেন? আইডিয়া নেই। প্রিমেভেরা নাকি জানেন, এরকম একটা টুল আছে। ওকে, এইগুলো আমাদের বিজনেস কন্টিনিউটি, এগুলো আমাদের এইসব প্ল্যানের উপরে ডিপেন্ড করে। আর কি কোশ্চেন এন্ড আনসারের ক্ষেত্রে আমি কিউ এন্ড এই এন কেন এ হয়ে গেল, সরি এ কেন এন হয়ে গেল বুঝলাম, এটা আমি খেয়াল করিনি। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে প্রচুর লোক তো কোশ্চেন করার মানে সুযোগই পায় না একজনের জন্য। আবার হচ্ছে যে একজন বলতে নোমান ভাইয়ের কথা বলতেছি, আরেকটা হচ্ছে যে নোমান ভাই কোশ্চেন না করলে আমাদের যদি কিছুটা ইন্টারেস্টিং হয়ে থাকে আজকে, তাহলে নোমান ভাইয়ের জন্যই হয়েছে, কারণ উনি কিছু কোশ্চেন করে বাকিদের কিছু মানে কনফিউশন ছিল অথবা যদি থেকে থাকে তাহলে ওগুলো দূর করে দিয়েছেন। কোশ্চেন না থাকলে তো আমরা শেষ করব। আর আমি ওপেন আছি, যদি কেউ কিছু জিজ্ঞেস করতে চান বা জানার থাকে বা কোনো স্পেসিফিক স্লাইডে যেতে বলেন আমাকে, আমি যেতে পারি। আর হলো কেউ যদি চান যে সুমন ভাই, 11, হ্যালো। হ্যাঁ জি, সুমন ভাই, আমি শুরুর দিকে 20 থেকে 25 মিনিটের যে সেশনটা সেটা আমি মিস করছি। এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনি এটা রেকর্ডিং করতেছেন, এই রেকর্ডিং ফাইলটা কি দিয়ে দিবেন আমাদের ডেস্কটপ সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপে? আমার তো দিয়ে দেওয়ার ইচ্ছে আছে, কিন্তু প্রবলেম হলো হ্যাঁ, কি স্টোরেজটা, মানে ক্লাউড এনাবেল ক্লাউড বেস স্টোরেজের বড়ই অভাব। তো আমি কোথায় দিব সেটাই ভাবতেছি, বাট দিয়ে দেওয়ার ইচ্ছা আচ্ছা আছে। ভাই, আরেকটা কোশ্চেন, এটা খুবই মানে খুব একটা ইম্পর্টেন্ট না, মানে আমাদের এই সেশনটা কি এরকম প্রতি উইকে কি করা যায়, মানে নতুন নতুন আমি তো টপিক এখন নিয়ে? চাচ্ছি কুইক ডেলিভার করতে, একদিন পর একদিন কুইক ডেলিভার করে হ্যাঁ, আমি হ্যাঁ, একটু এখন যেটা কমিটমেন্ট করছে সেটা ডেলিভার করতে চাচ্ছি। হ্যাঁ, এটা তো আরো ভালো, এটা তো আরো ভালো। উইকলিটা তো ধরেন উইকলি হয়েছে যে আমি হয়তো ধরেন শনিবার, রোববার বা শুক্রবারের রাতে করলাম, আমাদের অলরেডি ইয়েতে সিস্টেম ও আচ্ছা, না তাহলে আমি ভাই মিস করছি আর কি মেসেজটা। আমি ভাবছিলাম যে এটা হয়তো বা আজকের দিনের জন্যই করা হচ্ছে ঠিক আর আছে, কি। আপনি So, জিজ্ঞেস যেহেতু এটা করাতে ইনিশিয়েটিভ নিছেন, শেষে যারা রেগুলার জয়েন করবেন, করছে এটা তাদের আরো জন্য ভালো। সুবিধা হবে, আপনি জিজ্ঞেস করাতে শেষে যারা জয়েন হ্যাঁ, করছে তাদের জন্য সুবিধা হবে। আমি প্ল্যান হ্যাঁ, করতেছি হ্যাঁ, যে আজকে তো সানডে গেল, আমি টুইসডেতে জি, এবং থার্সডেতে আবার শুরু করবো। জি, টুইসডেতে হয়তো আমি স্টোরেজ নিয়ে আসবো, তারপরে থার্সডেতে ব্যাকআপ টেকনোলজিস, এরপরে আমি এন্টারপ্রাইজ সলিউশনের মধ্যে এখানে হয়তো ডিরেক্টরি ভার্চুয়ালাইজেশন দুই একটা নিয়ে আলাপ করব, তারপরে ক্লাউড সার্ভিসেস নিব, এরপরে আমরা কন্টেইনারাইজেশন, ডকার, ডেভঅপসে আমাদের কথাবার্তা চলতেছে। এগুলোর জন্য আমরা এক্সপার্ট খুঁজে পেলে একটু মিনিংফুল ট্রেনিং করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? এছাড়া আমি সার্ভার টেকনোলজি নিয়ে আজকে যা বলছি এটা তো আসলে ওইভাবে মিনিংফুল কোনো ট্রেনিং হয় নাই। এখন এর থেকে ধরেন আর ডিপ ডাইভে যাওয়া মুশকিল, কারণ আমি এখন কোনো একটা সার্ভারকে যদি ম্যানেজমেন্ট কনসোল, আইড্রেক অপারেশন বোঝাতে যাই বা সার্ভার ইনস্টলেশন দেখাতে যাই, তাহলে তো হার্ডওয়্যার দরকার, তাই না? তো এছাড়া এমনিতে আমরা থিওরিটিক্যাল নলেজে যতটা কভার করা যায়, আমরা নেক্সট ডেতে স্টোরেজেরও টেকনোলজি আমার রেডি আছে, আমি সেটা নিয়ে আসবো। ব্যাকআপ রেডি আছে, ক্লাউড রেডি আছে, এন্টারপ্রাইজ সলিউশনের ভার্চুয়ালাইজেশন ডিরেক্টরি সার্ভিস রেডি আছে, ভিডিআই রেডি আছে, এগুলো আমরা জাস্ট একটু টিউন করে নিয়ে দেখাতে পারবো। তো সবাই যদি এনার্জি রাখেন, আমরা হয়তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, এই আর কি কথা। আর আরেকটা কথা আমি বলি, আমি 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 কিন্তু ইয়েতে আমার পোস্টের মধ্যে আমি যে ট্রেনিং এর টাইটেল দিছি, টাইটেল সবাই খেয়াল করছেন কিনা, আমি কিন্তু মজা করছিলাম ওখানে। মজা করছিলাম এই জন্যে যে এত কঠিন কেন সবার জন্য নেটওয়ার্ক মানে টেকনোলজি বোঝা, বুঝছেন? তো মজার মানে এই না যে আমি ট্রেনিং করাতে চাই নাই এমন কিছু বললাম, আমি ট্রেনিং করাতে চাইছি বলছি, অফারটাই দিছি, কিন্তু কারা আমার কথাটা ইজিলি নেয়, হ্যাঁ আমি একটু দেখতে চাচ্ছিলাম। আমি দেখছি যে আমাকে পছন্দ করেন এরকম প্রচুর লোক আছেন আপনারা। ওকে, সো দ্যাটস অল ফর টুনাইট।
আমরা আবার মঙ্গলবারে যদি পসিবল হয় আমরা মঙ্গলবারে শিডিউল আমি বলে রাখতেছি মঙ্গলবারে, বাট ইন কেস কোনো ইস্যু হলে আমি যদি না করতে পারি, অর্গানাইজ করতে পারি, না অর্গানাইজ করতে পারি, তাহলে আমি আগে থেকে জানাই দিব। আর না হলে নেক্সট Tuesday at same time 10 p.m. we will meet again here. ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ ধন্যবাদ করলাম। ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনি ভালো একটা ইনিশিয়েটিভ নিছেন। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।